টেক্সটের নাম হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। আচ্ছা, তো এই চ্যাপ্টারটা আমাদের জন্য ইম্পর্টেন্ট দুইটা জায়গায়। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দশম অধ্যায়, এটা অর্থাৎ একদম লাস্ট চ্যাপ্টার, যেটা আমাদের এইচএসসি 25-এর শর্ট সিলেবাসে ছিল না। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দশম অধ্যায়। এই একই জিনিস আমাদের আবার ফিনান্সে আছে। ফিনান্স প্রথম পত্র চতুর্থ। মজার ব্যাপার হচ্ছে এই দুইটা সাবজেক্টের দুইটা চ্যাপ্টারে আমাদের এইচএসসি শর্ট সিলেবাসে ছিল না। তাহলে এই চ্যাপ্টারটা যেহেতু আমরা ইন্টারে পড়ি নাই ভালো করে, তখন এটা বোঝাটা খুব জরুরি। আচ্ছা, এই ক্লাসটা শুরু করার আগে আপনারা দয়া করে স্থায়ী ব্যয় পরিবর্তনশীল ব্যয়ের আগের ক্লাসটা দেখে নেবেন, রেকর্ডেড ভার্সনটা। সেটা ইউটিউবে আছে অথবা আপনাদের ওয়েবসাইটেও পাবেন। ওটা দেখার পর সমস্ত বিন্দু পড়তে বসলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। আমি তাও ছোট করে একটু বলে দিই, স্থায়ী ব্যয় পরিবর্তনশীল ব্যয় কি জিনিস। স্থায়ী ব্যয় যে ব্যয় উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না, তাকে আমরা স্থায়ী ব্যয় বলি। সেটা একক প্রতি পরিবর্তন হয়, যেমন আমাদের যত ভাড়া আছে, যত বেতন আছে। আমি একটা রুমের জন্য যে ভাড়াটা দিব, সেই রুমের 10 জন থাকলে যে ভাড়া, 20 জন থাকলে একই ভাড়া, 50 জন থাকলেও একই ভাড়া, ভাড়াটা সেম। রুমের জন্য আমি, কারণ আমার ওই রুমের যিনি মালিক, যিনি আমার বাড়ির মালিক, তাকে আমি ভাড়া দিব 20,000 টাকা। রুমে যদি 2 জন থাকে তাকেও ভাড়া 20,000, 5 জন থাকলেও 20,000, 100 জন থাকলেও 20,000। ভাড়াটা কখনো চেঞ্জ হয় না। জন প্রতি ভাড়া কত আমরা চাইলে বের করতে পারি। 2 জন থাকলে জন প্রতি ভাড়া 10,000, যদি 20 জন থাকে জন প্রতি ভাড়া 1,000, যদি 40 জন থাকে জন প্রতি ভাড়া 500। তার মানে একক প্রতি ভাড়াটা পরিবর্তনশীল, এই জন্য বলা হয় স্থায়ী ব্যয়। অলওয়েজ স্থায়ী থাকে বা স্থির থাকে, তবে এটা একক প্রতি পরিবর্তন হয়। তাহলে স্থায়ী ব্যয়ের দুটো উদাহরণ বলছি, বেতন আর ভাড়া মুখস্থ করবেন। দুই, পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় কারা, যেমন কাঁচামাল, যেমন মজুরি। যে সকল ব্যয় উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়। আপনার উৎপাদনের পরিমাণ বেড়ে গেলে ওই ব্যয়গুলো বেড়ে যাবে, উৎপাদনের পরিমাণ কমে গেলে ওই ব্যয়গুলো কমে যাবে। তবে এগুলো একক প্রতি স্থির। মানে মানে হচ্ছে ধরেন আমি একটা কলম উৎপাদন করবো, সে কলম আমি কালি দিই, তো একটা কলমে কালি কতটুকু লাগবে এটা কিন্তু ফিক্সড। ওই কলমে এর থেকে বাড়তি কালি দেওয়ার সুযোগ নেই। কিন্তু টোটাল আমাদের কতগুলো কালি লাগবে এটা আমরা নিশ্চিত না। কলম আমরা যত বেশি উৎপাদন করবো কালি তত বেশি লাগবে। তাহলে কাঁচামালটা একক প্রতি স্থির থাকে। একইভাবে মজুরিও একক প্রতি স্থির থাকে। পরিবর্তনশীল ব্যয় দুটো বলবো, একটা কাঁচামাল আর একটা হচ্ছে মজুরি। এই স্থায়ী ব্যয় পরিবর্তনশীল ব্যয় একটু বুঝলে তারপর আমরা সমস্ত বিন্দু ঢুকলে আমাদের জন্য ব্যাপারটা একটু ইজি। সমস্ত বিন্দু যাওয়ার আগে চ্যাপ্টারের একটা পরিচয় আছে। চ্যাপ্টারটার নাম হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞানের প্রধান শাখা দুইটি। কয়টি? দুইটি। দুইটি। একটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, একটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। আর্থিক হিসাব বিজ্ঞানটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা বা হিসাব বিজ্ঞানের সবচেয়ে বড় শাখা, বৃহৎ শাখা। আমরা সবাই যে হিসাব বিজ্ঞান বলি সেটা মূলত আর্থিক হিসাব বিজ্ঞান। যেমন ধরেন জাবেদা, খতিয়ান, রাওমিল, নগদান বই, ডেবিট ক্রেডিট, জাবেদার ছক, খতিয়ানের ছক, এই সবগুলো ব্যাপারই হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান। আমাদের লাইফে আমরা যে হিসাব বিজ্ঞান এত বছর ধরে দেখে আসছি, তার প্রায় পুরোটাই আর্থিক হিসাব বিজ্ঞান, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। ক্লাস 9-10 আমরা যে হিসাব বিজ্ঞানটা পড়ছি প্রায় পুরোটাই আর্থিক হিসাব বিজ্ঞান। ইন্টারমিডিয়েটে আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে যা পড়ছি প্রায় পুরোটাই আর্থিক হিসাব বিজ্ঞান। 2 নাম্বার ছোট্ট একটা পার্ট আছে, নাম হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। এটা ছোট শাখা, এটার কোনো নির্দিষ্ট ছক নেই, নির্দিষ্ট কোনো ট্যাবল নেই, নির্দিষ্ট কোনো ডেবিট ক্রেডিট নেই। সেটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। দুটোর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞানের কাজ হচ্ছে বাইরের ব্যবহারকারী যারা আছে, বাহ্যিক ব্যবহারকারীদেরকে হিসাব বিজ্ঞানের বিভিন্ন তথ্য সরবরাহ করা। আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের কাজ হচ্ছে বা প্রধান উদ্দেশ্য হচ্ছে অভ্যন্তরীণ যারা ব্যবহারকারী আছে তাদেরকে তথ্য সরবরাহ করা। আপনার আমরা যে উৎপাদন বা হিসাব বিজ্ঞানের নাম শুনি, এটাও ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানেরই একটা অংশ। তবে কারো কারো মতো হিসাব বিজ্ঞানের প্রধান শাখা তিনটি। 3 নাম্বারটার নাম হচ্ছে উৎপাদন বা হিসাব বিজ্ঞান। আর যদি শাখা দুইটা হয়, উৎপাদন বা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানেরই একটা অংশ। তারপর আসেন ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য তাহলে কি, অভ্যন্তরীণ ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা। আচ্ছা, আমরা ফার্স্ট টপিকটা লিখতেছি, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। অভ্যন্তরীণ ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা। স্যার হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি বলেন তো? হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি?
তথ্য সরবরাহ। তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য তথ্য সরবরাহ। আর হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাহ্যিক ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারীদের তথ্য সরবরাহ। কি বুঝছি? জি স্যার। জি স্যার। আসেন। হচ্ছে এই চ্যাপ্টারে আমাদের একটা বাজেট পয়েন্ট আছে। বাজেট কি জিনিস? ম্যানেজমেন্ট আপনারা করছেন। বাজেট পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। বাজেট বলে। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলে। স্যার মানে, মানেটা হচ্ছে ধরেন আপনি ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আহ, কথার কথা আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন। এটা আপনার একটা পরিকল্পনা। এই পরীক্ষা দিতে যাবেন কোথায়? বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবেন কোথায়? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনার যে বাসা সেখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করতে কি ফ্রিতে আসা যাওয়া করা যাবে? নিশ্চয়ই টাকা পয়সা লাগবে। তাহলে আপনি আগামী 3 জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবেন। এটা হচ্ছে আপনার পরিকল্পনা। এই 3 জানুয়ারি যাওয়া এবং আসার জন্য আপনার কিছু খরচ হবে। কত টাকা খরচ হবে? কথার কথা, আপনার যাওয়ার সময় 250 টাকা, আসার সময় 250 টাকা, 500 টাকা খরচ হবে। অথবা আপনি একটা সিএনজি অটো রিক্সা ভাড়া করে যেতে চাচ্ছেন, তো সেটার মধ্যে যাইতে রিজার্ভ নিয়ে যেতে 1000 টাকার মতো লাগবে আপনার বাসা থেকে। এই যে 1000 টাকা, এটা হচ্ছে বাজেট। আর ওই দিন যে আমরা আসা যাওয়া করবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবো, এটা হচ্ছে পরিকল্পনা। তাহলে পরিকল্পনার মধ্যে যখন আপনি টাকা বসায় দিবেন, সেটাকে আমরা বাজেট বলি। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। বাজেটের কিছু শ্রেণী বিভাগ আছে। তার মধ্যে সবার আগে আসবে বিক্রয় বাজেট। একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান সর্বপ্রথম প্রস্তুত করে বিক্রয় বাজেট। কোন বাজেট? বিক্রয় বাজার। আচ্ছা স্যার, এটার মানে কি? আসলে এটা মানে বুঝি, এই এমসিকিউটা ইম্পর্টেন্ট। একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান সবার আগে বিক্রয় বাজেট প্রস্তুত করে। কেন প্রস্তুত করে? কারণ হচ্ছে, দেখেন আমি উৎপাদনকারী প্রতিষ্ঠান, আমি কলম উৎপাদন করব। তো আমার কতগুলা কলম বাজারে বিক্রি করতে পারবো এটা না জেনে আমি যদি কলম উৎপাদন করি, এই উৎপাদনটা আমার দুটো সমস্যা হতে পারে। এক, অনেক বেশি উৎপাদন হয়ে যেতে পারে, পরবর্তীতে কলমগুলো বিক্রি না হলে এগুলো নষ্ট হয়ে যাবে। দুই, উৎপাদন কম হতে পারে, তখন বাজারে আমার পণ্যের মানে ঘাটতি দেখা দিবে, অভাব দেখা দিবে। তখন মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে যে কলমটা খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। তখন মানুষ এটা নিয়ে একটি নেগেটিভ ধারণা অর্জন করতে পারে। তাহলে প্রপারলি আমার জানা দরকার যে আমার বাজারে কলমের চাহিদা কতগুলা। এই কলমের চাহিদাটা যে আমি বের করতেছি, এটাকে বিক্রয় বাজেট বলে। কতগুলো বিক্রি করতে পারবো, বা বিক্রি এখনো করিনি, কতগুলো বিক্রি করতে পারবো এটা আগে বের করতে হবে। ধরুন আমি বের করলাম যে আমার কলমের চাহিদা আনুমানিক 1000। এটা জানা যায়, এটা বুঝা যায়। ধরেন আমরা যে হিসাব সমীকরণ বই ছাপাই, ছাপানোর সময় আমরা ধারণা করি এই বইগুলো এবার কত কপি লাগবে, তার উপর ডিপেন্ড করে কিন্তু ছাপাই, নাহলে তো ফালাই দিতে হবে বই। কিছু এদিক সেদিক হবে, কিছু হয়তো বেশি হয়ে যাবে, কিছু হয়তো কম হয়ে যাবে, কিন্তু মেজর পার্থক্য হয় না। তো আপনাকে প্রথমে আগে চাহিদাটা নির্ধারণ করতে হবে। এই চাহিদাটা নির্ধারণ করা হয় বিক্রয় বাজারের মাধ্যমে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার। তারপরে আপনি উৎপাদন বাজেট তৈরি করবেন। প্রথমে বিক্রয় বাজেট, তারপরে কি? উৎপাদন বাজেট। উৎপাদন বাজেট। অনেকগুলা বাজেট আছে আমাদের, এই দুইটা একটু মনে রাখলে হবে। সবার আগে আমরা বিক্রয় বাজেট তৈরি করব, তারপর বিক্রয় বাজেট অনুযায়ী আমরা উৎপাদন বাজেট তৈরি উৎপাদন করব। বাজেট তৈরি করব। পারা যাবে? জি জি স্যার। স্যার। জি স্যার। এবার আমরা সমচ্ছেদ বিন্দুর মূল আলোচনায় আসি। এগুলো ছিল অধ্যায়ের নামের সাথে রিলেটেড। আমাদের মূল চ্যাপ্টার সমচ্ছেদ বিন্দু বা সমচ্ছেদ বিক্রয়। স্যার এটার মূল নাম সমচ্ছেদ বিক্রয়। সমচ্ছেদকে অনেকগুলো নামে ডাকা হয়। ভারসাম্য বিন্দু বলা হয়, সমচ্ছেদ বিন্দু বলা হয়, ব্রেক ইভেন অ্যানালাইসিস, সরি, ব্রেক ইভেন পয়েন্ট বলে। এটা কাকে বলে, এটা কি জিনিস? দেখেন আমি 200 বই 100 টাকা করে, 200 কপি বই 100 টাকা করে উৎপাদন করছি। আমার খরচ হয়েছে কয় টাকা? 100 টাকা। টোটাল খরচ কত? 20,000 টাকা। 20,000 টাকা। এটা কি বুঝছি? আমি 200 কপি বই 100 টাকা করে উৎপাদন করছি, আমার খরচ কত টাকা? 20,000 টাকা। এটা ক্লিয়ার সবার? জি স্যার। তাহলে আমার 20,000 টাকা আমার ব্যয় হয়েছে, বলেন। 20,000 টাকা আমার ব্যয় হয়েছে। এখন ঠিক কতগুলো বই বিক্রি করলে এই 20,000 টাকা আমি ফেরত পাবো? ধরেন আমরা সিওবিবিএস সাপ্লিমেন্ট একটা বই বের করবো আগামী কয়েকদিনের মধ্যে। এই বইটা বের করতে আমাদের খরচ হবে না? জি স্যার। জি স্যার। আমি কিন্তু প্রচারণা করে দিচ্ছি আর কি।
এই যে বইটা বের করতে বা বইটা ছাপাইতে আমাদের একটা খরচ হবে। ধরে নিলাম আমরা বইটা ছাপাইতে আমাদের 100 টাকা করে খরচ হবে। 100 টাকা কিনা আমি জানি না এখন। তো তাহলে 200 বই 100 টাকা করে খরচ হয়েছে, আমার টোটাল খরচ 20,000 টাকা। ঠিক কতগুলা বই কত টাকায় বিক্রি করলে আমি 20,000 টাকা ফেরত পাবো? দেখেন, আমি একজন ব্যবসায়ী হিসেবে আমার প্রথম টার্গেট আমি যে টাকা বিনিয়োগ করছি সেটা ফেরত পাওয়া। আমি বিনিয়োগ করছি 20,000 টাকা, তাহলে আমার প্রথম দায়িত্ব 20,000 টাকা ফেরত পাওয়া। তারপর আমি লাভের চিন্তা করবো, কিন্তু আমি কোনোদিন লসে বিক্রি করবো না। মানে স্যার, আসলে মানেটা বুঝি। কারণ আমি প্রত্যেকটা বই 250 টাকা করে সেল করবো। টাকা করে, দুইশো টাকা পঞ্চাশ করে 250। আচ্ছা বলেন তো, আমি কি 250 টাকা করে সেল করে আমি কি ক্রয় মূল্যে বিক্রি করতেছি না বিক্রয় মূল্যে বিক্রি করতেছি? বিক্রয় মূল্যে। বিক্রয় মূল্যে, তাহলে লাভ হয়েছে। হ্যাঁ। তার মানে সমস্যা বিন্দু মানে যে দামে কিনছে ওই দামে বিক্রি করার না। তাকে সমস্যা বিন্দু নিয়ে এর একটা ভুল interpret। দেখেন, আমি কিনছি 100 টাকা করে বা উৎপাদন করছি 100 টাকা করে, আমি বিক্রি করব লাভে। সমস্যা বিন্দুতে কোন মূল্য আসবে? লাভ সহ বিক্রয় মূল্য। Clear? ক্লিয়ার। তাহলে স্যার সমস্যা বিন্দু মানে কি? আপনি বিক্রি করতেছেন, কতগুলো বিক্রি করলে আপনার মূল টাকাটা ফেরত আসবে? আপনার মূল টাকা হলো 20,000, আপনি 20,000 টাকা পকেট থেকে খরচ করে দিচ্ছেন। এখন কতগুলো বই বিক্রি করলে আপনি 20,000 টাকা পাবেন? তাহলে আমার 20,000 টাকা পাইতে হবে, পাইতে হবে। এখন দেখেন তো এখানে ঠিক কতগুলো বই বিক্রি করলে আমি 20,000 পাবো? সম্ভবত 80টা বই। ধরে আছে, ভাগ করেন তো একটু। 20,000 ভাগ 250, কত আসছে? 80। স্যার, এই 80টা বইকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিক্রয়। মাথায় ঢুকছে কিনা বলেন? কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় তারপর আলোচনাটা সহজ। আমরা কি বুঝছি সবাই সমচ্ছেদ বিন্দু জি মানে কি? স্যার। জি জি স্যার। স্যার। তাহলে যে পরিমাণ পণ্য বিক্রয় করলে আমার ব্যয়ের টাকাটা উঠে আসবে অথবা আমার আয় ব্যয় পরস্পর সমান হবে, তাকেই সমচ্ছেদ বিক্রয় বলে। পারা যাবে? জি জি স্যার। স্যার। বলেন এবার, কারো কোনো প্রশ্ন আছে কিনা? এটা হচ্ছে মূল কনসেপ্ট। এটা ক্লিয়ার হলে বাকি আলোচনাটা করব। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন এতটুকুতে। নাই? ওকে, না থাকলে তো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সমচ্ছেদ বিক্রয়ের একটা সংজ্ঞা লিখতে পারি, যে পরিমাণ পণ্য বিক্রয় করলে, লিখে ফেলেন, যে পরিমাণ পণ্য বিক্রয় করা হলে প্রতিষ্ঠানের মোট আয় ও ব্যয় পরস্পর সমান হয়, তাকে সমচ্ছেদ বিক্রয় বলে। আমরা কি সবাই বুঝছি? জি স্যার। জি স্যার। তাহলে আমার সমচ্ছেদ বিক্রয় কাকে বলে এই ব্যাপারটা ক্লিয়ার। এটা আমি আর ফিনান্সিং আলোচনা করব না, যেহেতু ফিনান্সের এই টপিকটাও বলছেন আপনারা একটু কম বুঝছিলেন। তাহলে সমচ্ছেদ বিক্রয় কনসেপ্টটা ক্লিয়ার, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আমি এখানে একটা মেসেজ দিচ্ছি আপনাকে, সেটা হচ্ছে আমরা কিনছি ক্রয় মূল্যে, বিক্রি করব বিক্রয় মূল্যে। কোন মূল্যে? বিক্রয় মূল্যে। বিক্রয় মূল্য। আচ্ছা, এখানে আমরা কি লাভ করছি না লস করছি? লাভ। লাভ লাভ করতে। লাভ। কিছুই করি তার মানে নাই। আমরা ক্রয় মূল্যে বিক্রি করিনি, আমরা লাভ সহ বিক্রি করছি। কিন্তু আমাদের মোট লাভ হয়নি। মোট লাভ কি হয়েছে? না। দেখেন, আমি একটা বই উৎপাদন করছি 100 টাকায়, কিন্তু বিক্রি করছি 250 টাকা, তাহলে আমার 150 টাকা লাভ হয়েছে। তাহলে একক প্রতি কিন্তু লাভ হয়েছে। সমচ্ছেদ বিক্রয়ে একক প্রতি লাভ হয়, কিন্তু মোট লাভ হয় না। আমি আয় করছি 20,000, ব্যয় করছি 20,000, তাহলে আমার লাভ বা লস কিছুই হয়নি। কিন্তু আমার একটা পণ্য বিক্রি করাতে 150 টাকা লাভ হয়েছিল। প্যাচটা ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমি কতগুলো বই জানি উৎপাদন করছিলাম টোটাল? 200টা। 200 বই। তার মধ্যে বিক্রি করছি কয়টা? 80টা। 80টা। 80টা বিক্রি করে আমি কয় টাকা পাইছি? 20,000 20,000। খেয়াল করেন, এখন যদি আমি আর কোনো বই বিক্রি করতে না পারি, আমার কি কোনো লস আছে? না। না স্যার। আর অনেকের মাথায় ঘুরে, আচ্ছা সমচ্ছেদ বিক্রয় চ্যাপ্টারটা কেন করতে হয়, কেন এটা আমাকে শেখানো হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফ এটার ব্যবহার কি? ধরেন আমি সিইউবিবিএস সাপ্লিমেন্ট বই বের করলাম, এখন আমি 80টা বই বিক্রি করে যদি আমার বিনিয়োগকৃত টাকা ফেরত পাই, বাকি বইগুলো যদি আমি ফেলেও দিই, আমার কোনো লস আছে? না। তাহলে আমাকে প্রথমে বের করতে হচ্ছে কতগুলো বই বিক্রি করলে আমি আমার টাকাটা ফেরত পাবো। আমি যে ইনভেস্ট করবো 20,000, কতগুলো বই বিক্রি করলে আমি 20,000 টাকা ফেরত পাবো, এটা আমার প্রথম কনসার্ন। তারপরে বলছে আচ্ছা
বাকি বইগুলো এবার যদি আমি 1 টাকা করেও সেল করি, বুঝলেন, মাত্র 120টা বই, আমি যদি 1 টাকা করেও সেল করি তাও আমার 120 টাকা লাভ, কোনো লস আছে? না না। স্যার। বুঝে পেরেছি? জি জি স্যার। স্যার মানে বাকি বইগুলো আপনি এবার যত দাম ইচ্ছে তত দাম বিক্রি করেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে আলাপে আসেন। তাহলে সমচ্ছেদ বিক্রয়ের ক্ষেত্রে দুটো ব্যাপার, এখানে মোট লাভের পরিমাণ শূন্য হয়, তবে একক প্রতি মুনাফা হয়, একক প্রতি মুনাফা হয়। এবার আসেন আমরা একটু সমচ্ছেদ বিন্দুর চিত্র আঁকি। কি আঁকবো? চিত্র। তারপর আমরা একটা আয় বিবরণ লিখবো, তারপর আমরা সূত্রে চলে যাব, চ্যাপ্টার শেষ। মূল কনসেপ্ট আলোচনা করে ফেলছি আমি। চিত্র বললে তো আমাদের গায়ে একটু জটটা চলে আসে, তাও আমরা একটু ট্রাই করি। দেখেন আমি একটা লম্বা দাগ দিছি, এই দাগটাকে আমরা ম্যাথের ভাষায় বলি ভূমি, হ্যাঁ, বা অর্থনীতির ভাষায় ভূমি বলি। একটু লম্বা একটা দাগ দিলাম, সেটাকে আপনারা লম্ব বলেন আর কি। এখানে 0। ওকে, এখন দেখেন আমরা বলছি আমাদের দুটো জিনিস পরস্পর সমান হবে, একটা আয় আর একটা ব্যয়। দেখেন আমরা যে চ্যাপ্টারে সমচ্ছেদ বিন্দু, সমচ্ছেদ বিন্দু, এই যে বিন্দু বিন্দু বলি, এটার মূল নাম বলছি সমচ্ছেদ বিক্রয় টাকার ক্ষেত্রে। কিন্তু যখন আপনি চিত্র আঁকবেন তখন এটার নাম হচ্ছে সমচ্ছেদ বিন্দু। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। চিত্রের ক্ষেত্রে হচ্ছে বিন্দু, টাকার ক্ষেত্রে হচ্ছে সমচ্ছেদ বিক্রয়। আমরা কি বুঝছি? জি জি স্যার। স্যার। স্যার জি তাহলে স্যার। সমচ্ছেদ বিক্রয় বলতে কি 20,000 টাকাটাকে বুঝাইছে নাকি 80 একক? রাইট, 20,000 টাকাকে সমচ্ছেদ বিক্রয় দুইটা, 20,000 টাকা ও 80 একক। এই জন্য সমচ্ছেদ বিক্রয় অ্যান্সার কয় রকম? দুই রকম। দুই রকম। কত একক? উত্তর 80 একক। কত 80 টাকা? উত্তর 20,000 টাকা। 20,000 এই জন্য এখানের অঙ্কগুলোতে দুইটা অ্যান্সার বের হয়, বা দুইটা সূত্র হয়, একটা এককের জন্য একটা টাকার জন্য। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এই দেখেন এখানে দাগ কয়টা? দুইটা। এই জন্য এখানে দুইটা। অ্যান্সার উপরের দিকে আমরা টাকা দেখাবো, এদিকে আমরা একক দেখাবো। এদিকে আমরা দেখাবো টাকা, আমরা কত টাকা বিক্রি করতেছি, বিক্রয় টাকা। আর এদিকে আমরা দেখাবো বিক্রয় একক। এখন দেখবেন চিত্রের মধ্যে বিভিন্ন আমরা বই টইগুলোতে লিখি 1000 একক, তার মানে বোঝাচ্ছে ধরুন 1 মানে 1000 একক, 2 মানে 2000 একক, 5 মানে 5000 একক। আর এদিকে লেখা হয় বিক্রয় লক্ষ টাকা, তার মানে ধরুন 1 তার মানে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, বুঝায় আর কি। তো আমি যেহেতু এখন কোনো সংখ্যা নিই নাই, এই জন্য আমি এখানে টাকা লিখছি, শুধু লক্ষ টাকাটাকে কিছু লিখিনি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারে বা সমচ্ছেদ বিন্দুর অঙ্কের ক্ষেত্রে 3টা শব্দ আছে, মাত্র মাত্র 3টা শব্দ। বিক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্যকে একটু ভাঙেন তো অ্যাকাউন্টিং এর ভাষায়। বিক্রয় মূল্যের মধ্যে কি কি থাকে? ক্রয় মূল্য বা ব্যয় যোগ মুনাফা, তাই তো? দেখেন আমরা যদি বিক্রয়কে ভাঙি কি কি দাঁড়ায়? কি কি দাঁড়ায়? মুনাফা। এবার আমরা যদি ব্যয়কে ভাঙি, এই চ্যাপ্টারে ব্যয় শুধু দুইটা, একটা স্থায়ী ব্যয়, আরেকটা পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়, আর মুনাফা আগের জায়গায়। তাহলে আমি কি বলতে পারি না বিক্রয়ের মধ্যে টোটাল 3টা শব্দ আছে? বলতে জি পারি? স্যার। জি স্যার। তাহলে আমি যদি একটু পরে আলোচনা শুরু করি তখন যাতে কনফিউজ না হন, বিক্রয়ের মধ্যে আইটেম কয়টা থাকে? 3টা। কয়টা ব্যয় থাকে? দুইটা। মুনাফা কয়টা? একটা। একটা। মাথায় ঢুকছে? জি স্যার। জি স্যার। তো চলুন এবার আমরা চিত্রে যাই। প্রথমে স্থায়ী ব্যয় আমরা শিখছিলাম যে স্থায়ী ব্যয় অলওয়েজ স্থায়ী থাকে, এটা এককের উপর নির্ভর করে না। উৎপাদনের পরিমাণ বেড়ে গেলেও ব্যয় যা, উৎপাদনের পরিমাণ কমে গেলেও ব্যয় তা। এটা মানে লড়াচড়া করতে পারে না। কারণ আমার রুম ভাড়া 1,000 টাকা, তাহলে আমার ভাড়া এটা 1,000-ই থাকবে, এটা কখনো কমবেও না বাড়বেও না। এটাই স্থায়ী ব্যয়। তাহলে স্থায়ী ব্যয় এককের উপর নির্ভরশীল নয়, এটা শুধু টাকা। যেহেতু এটা এককের উপর নির্ভরশীল নয়, সবকিছু শুরু হয় 0 থেকে। কত থেকে শুরু হয়? 0 থেকে। এখন দেখেন আমি 0 থেকে উপরের দিকে উঠতেছি 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 উঠতেছি, এতটুকু উঠলাম, এটার নাম হচ্ছে স্থায়ী ব্যয়। আচ্ছা স্যার, 0 থেকে আপনি ডান দিকে কেন গেলেন না? কারণ আগেই বলছি স্থায়ী ব্যয়ের সাথে কার কোনো সম্পর্ক নেই, এককের কোনো সম্পর্ক নেই। কার সম্পর্ক? টাকা। টাকা। আমরা বলছিলাম উৎপাদনের পরিমাণ বেড়ে যাক অথবা কমে যাক, স্থায়ী ব্যয় বাড়বেও না কমবেও না। মাথায় ঢুকছে? জি স্যার। তাহলে স্যার এই জায়গাটাকে কোন ব্যয় বলতেছি? স্থায়ী। স্থায়ী ব্যয়। তাহলে 0 থেকে একটু হচ্ছে এই একটু ব্যয় হচ্ছে স্থায়ী। আমরা 0 থেকে একটা ব্যয় রেখা আঁকতেছি, কি রেখা? ব্যয় রেখা। ব্যয়। এখানে রেখা দুইটা, একটা আয় রেখা একটা ব্যয় রেখা।
তো ব্যয় রেখা দুই ভাগে বিভক্ত, একটা স্থির ব্যয় আর একটা পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, পরিবর্তনশীল ব্যয়ের সাথে কি টাকার সম্পর্ক আছে? আছে। আছে। আছে স্যার। এককের সম্পর্ক আছে? আছে। আছে। তাহলে স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয়ের সাথে টাকার সম্পর্ক আছে, এককের সম্পর্ক আছে। তাহলে এটা কি সোজা যাবে না একটু বাঁকা যাবে? বাঁকা যাবে। কারণ এটা পরিবর্তনশীল, এই জন্য এটা বাঁকা যাবে। দেখেন বাঁকা, ঠিক এই জায়গা থেকে এটা বাঁকা হয়ে গেল, বুঝছো কিনা দেখেন। এই রেখাটা শুরু হয়েছে কোথা থেকে? জিরো থেকে। জিরো থেকে। জিরো থেকে। এটা প্রথমে দেখেন জিরো থেকে শুরু, এটা প্রথমে সোজা গেছে তারপর বাঁকা হয়েছে। এখান থেকে এই পর্যন্ত পুরোটাই ব্যয় রেখা, পুরোটাই কি রেখা? বুঝিনি স্যার, একটু আরে বুঝিনি। ধৈর্য, আগে যদি বুঝে নিয়ে চলে যান, একটু আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। বললাম যে রেখাটা শুরু হয়েছে কোথা থেকে? জিরো থেকে জিরো থেকে। প্রথমে কি গেল? সোজা। সোজা কি গেল? উপরে গেল। সোজা। কেন সোজা উপরে গেল? স্যার এটার সাথে এককের কোনো সম্পর্ক নাই। নাই। তারপরে এটা বাঁকা হয়ে গেল কেন? এটা বাঁকা হয়েছে, এটার সাথে এককেরও সম্পর্ক আছে, টাকারও সম্পর্ক আছে। এখন এটা কি এভাবে বাঁকা হবে, না আরেকটু খারাপ ভাবে বাঁকা হবে, না আরেকটু সোজা থাকবে? আমরা নিশ্চিত না, এটা মানের উপর নির্ভর করবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তো আমরা এটা অনুমান করে আপাতত বাঁকা করছি, এখন এটা আরেকটু উপরের দিকে যাবে না আরেকটু নিচের দিকে যাবে, এটা পরীক্ষায় দেয়া। পরীক্ষা তার আপনাদের চিত্র নাই, মানে আমাদের কাছে যদি কোনো মান দেয়া থাকতো আমরা তার উপর ডিপেন্ড করে চিত্র আঁকতাম, কিন্তু আমরা এখন অনুমান নির্ভর রাখতেছি, আমরা আপাতত এই স্টাইলে বাঁকা করলাম। ঠিক আছে? জি। এখন আপনি খেয়াল করেন, আমি সাদা সাদা দাগগুলো, এটা তো হলুদ কালার, এটা সাদা। সাদা দাগটা শুরু হয়েছে জিরো থেকে। জিরো থেকে প্রথমে একটু সোজা গেছে তারপর বাঁকা গেছে। অনেকেই বলে এই জায়গাটা স্থির ব্যয়, মানে এই অর্ধেকটা স্থির অর্ধেকটা পরিবর্তনশীল, বা অনেকেই শুধু এটাকে ব্যয় রেখা বলে। ঠিক না, ব্যয় রেখাটা হচ্ছে জিরো থেকে এই পর্যন্ত পুরোটা, অর্থাৎ দেখেন ব্যয় রেখা এটা পুরোটা। ক্লিয়ার? জি স্যার। ব্যয় রেখাটা প্রথমে সোজা গিয়ে তারপর বাঁকা হয়ে গেছে, এটা পুরোটা ব্যয় রেখা। তাহলে আমার ব্যয় রেখা গেল। আমরা বলছিলাম রেখা জানি কয়টা? দুইটা। একটা ব্যয় রেখা আর একটা আয় মুনাফা রেখা। রেখা। আয় রেখা, আয় রেখা, মুনাফা রেখা না। তাহলে এটা হচ্ছে মোট ব্যয়। ব্যয় রেখা কমপ্লিট, এবার আয় রেখা। এই চ্যাপ্টারে আয় একটাই আছে, কয়টা? একটা। একটা। চেষ্টা করেন, ব্যয় শিখছি কয়টা? দুইটা। দুইটা। আয় কয়টা? একটা। সবগুলোর উপাদান কয়টা? তিনটা। তিনটা। কত সোজা। আচ্ছা, তো স্যার ব্যয় তো শিখছি দুইটা, স্থায়ী ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়। তাহলে আয় কোনটা? শুধু বিক্রয়। বিক্রয়। শুধু কে? বিক্রয়। বিক্রয়। তাহলে আমরা জিরো থেকে এখন বিক্রয় রেখা টানবো। প্রশ্ন হচ্ছে বিক্রয়ের সাথে এককের সম্পর্ক আছে কি? আছে স্যার। আছে। টাকার সম্পর্ক আছে? আছে। 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 আচ্ছা, আপনি কি বলতে পারবেন আপনার বিক্রয় কতগুলো হবে? এটা আছে। স্থির না পরিবর্তনশীল? এটা পরিবর্তনশীল। পরিবর্তনশীল। এই জন্য এটা সোজা যাওয়ার সুযোগ নেই, এটা বাঁকা যাবে। কি যাবে? বাঁকা বাঁকা। যাবে। আগেই বলছি বাঁকা কতটুকু হবে এটা তো আমি জানি না, এটা প্রশ্ন দেওয়া মানের উপর নির্ভর করবে। ক্লিয়ার? জি স্যার। আমরা এই রেখাটা, প্রত্যেক রেখা শুরু হয় কোত্থেকে? জিরো থেকে। জিরো থেকে। আচ্ছা, আমি জিরো থেকে রেখাটা টানতেছি। এই যে আমি রেখাটা টানলাম, টানার পরে দেখেন একটা সংঘর্ষ হয়েছে না? জি স্যার। এই দেখেন একটা সংঘর্ষ হয়েছে, এই জায়গায় একটা সংঘর্ষ হয়েছে। এই যেখানে সংঘর্ষ হয়েছে, অর্থাৎ ব্যয় রেখা এবং আয় রেখা পরস্পর ছেদ করছে, যেটার নাম ছেদ সমচ্ছেদ বিন্দু। বিন্দু। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ভেরি গুড। আজকে থেকে যদি এটা না পারেন ফিরে গেম ধরি। স্যার জিরো থেকে যেটা ডাইরেক্ট গেছে সেকেন্ড টাইম ওটা আয় রেখা, হ্যাঁ, এই রেখাটা আয় রেখা, ওই দেখেন আমি লিখে দিছি আয় আর রেখা, মিডল ওটা। একটা সমচ্ছেদ। হ্যাঁ, আর এবার দেখেন দুইটা রেখা একটা জায়গায় গিয়ে ধাক্কা খাইছে না? স্যার এই ধাক্কাটার নাম হচ্ছে সমচ্ছেদ বিন্দু। ক্লিয়ার? ওকে ওকে স্যার। আয় রেখাটাকে স্যার বিক্রয় বলা যাবে। বিক্রয় বলে, এটা বিক্রয়। এটা আয় রেখা, ঠিক আছে, আমরা বলার সময় আয় রেখা বলি আর কি। আপনাকে যদি কেউ বলে বিক্রয় রেখা, কারেক্ট, অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, এতটুকু তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন। আছে? নাই? ভেরি গুড। ওকে, এবার একটু স্যার খেয়াল ওই যে করেন। জিরো হ্যাঁ, থেকে হ্যাঁ, যে এটা উপরে উঠছে মানে হচ্ছে কি হ্যাঁ, লম্বর সাথে লেগে উঠছে না স্যার, হ্যাঁ। লম্বর সাথে ওইটা এটা হচ্ছে কি এটা ফিক্স কস্ট না? হ্যাঁ, এটা ফিক্স এটা হয়, এই যে স্থির অ্যাবসেন্ট ব্যয়। লিখে রাখছি তো, স্থির ব্যয়। আচ্ছা, আর স্যার ওই উপর থেকে যেটা উঠছে ওইটা কি পরিবর্তনশীল ব্যয়? না, পরিবর্তনশীল এটা পুরোটা না, একটু দেখাচ্ছি। পরিবর্তনশীল এভাবে বুঝতে একটু কষ্ট হবে, আমি একটু পরে পয়েন্ট করে করে দেখাবো কোনটা পরিবর্তনশীল। আচ্ছা ওয়েট স্যার। করেন। আচ্ছা, খেয়াল করেন, আগে সমচ্ছেদ বিন্দু ব্যাপারটা শেষ করি। এই যে দেখেন, এই দাগটার ঠিক নিচের দিকে একটা প্রভাব আছে না? Yes, sir. এই এটা এই এই দাগটার নাম জানি কি?
সমচ্ছেদ বিন্দু সমচ্ছেদ বিন্দু সমচ্ছেদ বিক্রয় কি বিক্রয় সমচ্ছেদ সমচ্ছেদ অথবা বিক্রয় চাকরির মধ্যে সমচ্ছেদ বিন্দু। তো সমচ্ছেদ বিন্দুর নিচের দিকে যে প্রভাবটা ফেলছে এটার নাম সমচ্ছেদ বিন্দু একক। সমচ্ছেদ বিন্দু সমচ্ছেদ বিন্দু একক। একক আমরা তো একটু আগে দেখে আসছি সমচ্ছেদ বিন্দু কিরকম হয়। হুম। 80 একক 20,000 টাকা, 80 একক 20,000 টাকা। 20,000 80 টাকা একক কিভাবে দেখাবেন, এই যে 80 একক। আর এবার টাকার প্রভাবটা খেয়াল করেন, এই যে এটা এদিকে একটু তাকায় আছে দেখেন, আমার কাছে যেহেতু স্কেল না আমি তার সোজা আঁকবো না, একটু হালকা বাঁকা হইতে পারে। এই যে দেখেন, তাহলে এইটা হচ্ছে সমচ্ছেদ বিক্রয় টাকা। ও সমচ্ছেদ বিক্রয় টাকা রেখাটা এই সমস্ত বিন্দুটা কয় দিকে প্রভাব ফেলছে? দুই দুই দিকে। দিকে দেখেন ব্যাপারটা দুই কিরকম দিকে। হচ্ছে, তাই না? হ্যাঁ জি কোথায় স্যার। প্রভাব ফেলছে? প্রভাব ফেলছে। কোথায় ঢুকছে? জি স্যার, জি স্যার। এককেও প্রভাব ফেলছে, টাকাতেও প্রভাব ফেলছে। হ্যাঁ, এই জন্য সমচ্ছেদ বিন্দুর আমরা অঙ্কগুলোতে দুই ধরনের অ্যান্সার দেখি, এককও দেখি টাকাও দেখি। ক্লিয়ার? জি জি স্যার স্যার। আচ্ছা, এখন খেয়াল করুন, এই যে বর্ডার সরি এই যে বর্ডারটা, এই বর্ডারটা হচ্ছে আপনার সেফ এরিয়া। এই বর্ডারটার উপরের জায়গাটা আপনার জন্য সেফ, কোনো সমস্যা নেই। মানে উপরে গেলে আপনার খালি লাভ, 20,000-এর উপর আপনি যা বিক্রি করবেন সব লাভ। 20,000-এর থেকে যদি কম বিক্রি করেন লাভ না লস? লস। লস লস। লস। এই জন্য এই ডাক্তার নিচের অংশটাকে বলা হয় ক্ষতি অঞ্চল। কি অঞ্চল? ক্ষতি অঞ্চল। এই যে আমি লিখতেছি, যদিও এই লেখাটা এখানে না লিখে একটু অন্যভাবে দেখেন, এই জায়গায় দেখেন, কারণ এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ক্ষতি অঞ্চল। কি অঞ্চল? ক্ষতি ক্ষতি অঞ্চল। অঞ্চল ক্ষতি অঞ্চল। মাথায় ঢুকছে? জি আরেকবার স্যার। বলেন তো। কি বলবো বলেন, সেটা বলেন কি বলবো। ব্রেক ইভেন পয়েন্ট মানে কি? 20,000 টাকা। তো আমি যদি 20,000 টাকার বেশি বিক্রি করি লাভ না লস? লাভ লাভ লস। লস। জি, আমি খরচ করছি 20,000, 20,000 থেকে বেশি বিক্রি করলে কি লস হয়? লাভ হবে। আচ্ছা, তো 20,000 থেকে কম বিক্রি করলে ক্ষতি লস লস হবে। তো 20,000 তো এই জায়গায়, তাহলে 20,000 থেকে কম মানে নিচের দিকে, তাহলে নিচের দিকে সমচ্ছেদ বিন্দুর নিচের অঞ্চলটাকে বলা হয় ক্ষতি অঞ্চল। কি অঞ্চল? ক্ষতি ক্ষতি অঞ্চল। অঞ্চল আর উপরের অঞ্চলটা কি হবে? লাভ লাভ অঞ্চল অঞ্চল। মুনাফা অঞ্চল বা লাভ অঞ্চল। কি? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা একটু সমচ্ছেদ বিন্দুর সরি সাইডের এরিয়াটা একটু দেখি, মানে এটা আপনারা বুঝবেন আশা করি, এটা আমি রাখি। এবার খেয়াল করেন তো একটু, এই যে স্থায়ী ব্যয় একটু না, এই এরিয়াটা না? জি স্যার। জি, মোট ব্যয়টা ঠিক এই জায়গা না? এই দেখেন মোট ব্যয় রেখাটার প্রভাব, এইটা মোট ব্যয় না? জি স্যার 0 থেকে এই পর্যন্ত পুরোটা মোট ব্যয়। দেখেন 0 থেকে এই পর্যন্ত পুরোটা মোট ব্যয় না? জি স্যার। হ্যাঁ স্যার। তো একটুকের মধ্যে এটা হচ্ছে স্থায়ী ব্যয়, তাহলে এটাই কি পরিবর্তনশীল ব্যয় না? জি স্যার। এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। ভিসি মানে ভেরিয়েবল কস্ট, বাংলায় পরিবর্তনশীল ব্যয়। এফসি মানে ফিক্সড কস্ট মানে স্থায়ী ব্যয়। তাহলে এটা স্থায়ী ব্যয়, এটা পরিবর্তনশীল ব্যয়, এই দুইটা যোগ করলেই হচ্ছে মোট ব্যয়। ক্লিয়ার? জি স্যার স্যার। একটু বলেন। কোনটা বলবো? চিত্রটার দিকে ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। টাকা তো এটা, এই লাইনটা হচ্ছে টাকা। তো আমি সবগুলা চিত্রকে টাকায় কনভার্ট করছি। আমার মোট ব্যয়ের মাথাটা এখানে শেষ হয়েছে না? হ্যাঁ এই মাথাটা বরাবর স্কেল ধরে আমি এটাকে টাকায় কনভার্ট করলাম, তাহলে কি একটু পর্যন্ত হয় না দাগটা? হ্যাঁ। তাহলে 0 থেকে এই পর্যন্ত এই জায়গাটাকে আপনি কি বলবেন? মোট ব্যয়। মোট ব্যয় সীমানা, তাহলে এটা হচ্ছে মোট ব্যয়। তার মধ্যে একটু হচ্ছে স্থির ব্যয়, এই জায়গাটা হচ্ছে পরিবর্তনশীল। পরিবর্তনশীল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসেন ঠিক মোট আয়টা খেয়াল করেন তো, এই যে এটা মোট আয়, তাহলে এখানে আমরা স্কেল ধরে টানি এইটুক পর্যন্ত ধরলাম, তাহলে এইটুক হচ্ছে আপনার মোট ব্যয়, তাহলে এই জায়গাটা আপনার কি মুনাফা না? জি স্যার। কেন? কেন স্যার এই জায়গাটা কি? আচ্ছা স্যার এটা কি? এটা হচ্ছে বিক্রয়ের বিক্রয়। সীমানা। আচ্ছা, আপনি উৎপাদন করছেন 200 একক, আপনি কি 250 একক সেল করতে পারবেন? না স্যার। না। আপনি উৎপাদন করছেন কতগুলা? 200। জি স্যার। 200, আপনি কি 200 একটা বিক্রি করতে পারবেন? না। না। বিক্রয়ের কিন্তু একটা লিমিট আছে। এই জন্য দেখেন এটা হচ্ছে বিক্রয়ের বর্ডার, এর উপরে কি বিক্রয় যেতে পারবে? না। হ্যাঁ স্যার। আমার কাছে আছে 200টা বই, আমি সর্বোচ্চ 200 বই সেল করতে পারবো। এই যে 200টা বই, এটা হচ্ছে একটু এই এরিয়া, এখানে আমার বিক্রয় শেষ। তা আমার এই জায়গা পর্যন্ত হচ্ছে মোট ব্যয়, এটা হচ্ছে মোট আয়। তাহলে আয় আর ব্যয়ের পার্থক্যকে কি বলে? সমচ্ছেদ বিক্রয়। এই, কি বলে এটা? মুনাফা মুনাফা। মুনাফা। তাহলে মুনাফা। দেখেন
আমার এই পুরো জায়গাটা 3 ভাগে ভাগ হয়েছে, স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল মুনাফা। মুনাফা। আমি একটু শিখে আসছিলাম বিক্রয়ের মধ্যে কয়টা জিনিস থাকে? তিনটা। তিনটা, স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল মুনাফা। 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 বুঝছি? জি স্যার। প্রশ্ন আছে? এখন পর্যন্ত কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। খেয়াল করেন তো, স্যার আপনি না বলছিলেন একটু ক্ষেত্রে আমার আয় ব্যয় পরস্পর সমান হবে, তাহলে আমার আর কোনো লস হবে না, তাহলে এখান থেকে পুরোটা আমার জন্য লাভ হওয়ার কথা না? জি। কিন্তু আমার তো লাভ হয়েছে শুধু এটা। তাহলে এই জায়গাটাকে কি বলে? সমচ্ছেদ বিন্দু থেকে বিক্রয় পর্যন্ত এই জায়গাটাকে বলে নিরাপত্তা প্রান্ত। এই জায়গাটা আমাদের নিরাপদ জায়গা, নিরাপত্তা প্রান্ত। মানে স্যার, মানে দেখেন আপনি যে আয় ব্যয়ের হিসাব করতেছেন সেটা হচ্ছে উৎপাদন খরচটা উঠছে। আপনি উৎপাদন করছেন কয় টাকা? 200 20,000 টাকা। উৎপাদন করছেন কয় টাকা? 20,000 টাকা। টাকা আপনি ফেরত পাচ্ছেন 20,000। এর বাইরে কি আপনার আর কোনো খরচ নাই? আছে। আছে। তাহলে কি সব খরচের টাকা আপনি ফেরত পাইছেন? না। এটা বিক্রয়ের সাথে রিলেটেড, মানে বিক্রয়ের সাথে খরচ বা প্রশাসনিক খরচগুলো। এখন তার মানে এখানে আরো কিছু খরচ আছে, এই জন্য এই পুরোটাকে আপনি মুনাফা বলতে পারেন না। তাহলে পুরোটার নাম মুনাফা যদি বলবেন না, তো আরেকটা নাম আছে, নামটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। নামটা কি? নিরাপত্তা। নিরাপত্তা প্রান্ত কোনটা? বিক্রয় এবং সমচ্ছেদ বিক্রয়ের পার্থক্য। বুঝছি? ম্যাথমেটিক্যালি বলি, আমার কাছে বই ছিল কতগুলা? 200 কতগুলা বিক্রি করলে আমার লাভ বা লস হবে না? 80 বাকি রইলো কতগুলা? 120। এই 120 এর নামই নিরাপত্তা প্রান্ত। মাথায় ঢুকছে? জি স্যার। আমার কাছে টোটাল বই 200, 80টা বিক্রি করলে আমার খরচ উঠে আসবে, আরো 120টা বই আমার কাছে রয়ে গেছে যেগুলো আমি চাইলে বিক্রি করতে পারি, এগুলো বিক্রি করলে আমার লস হওয়ার কোনো সম্ভাবনা নেই, আমার লাভ হতে পারে। ব্যাপারটা ক্লিয়ার এবার? জি। জি স্যার। এই চিত্রটা আপনি টেনশন করবেন না, চিত্রটা আপনাদের বইতে সুন্দর করে ধাপে ধাপে আঁকা আছে, কিন্তু আমি ধাপে ধাপে দেখাই যাচ্ছি। লাস্টে দেখে এটা, কারণ এখন কেউ একজন ঢুকে বলছে আল্লাহ এটা কি জিনিস, এগুলো কি, মানে আমরা ধাপে ধাপে যারা বুঝে আসছি এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যাই হোক, তাহলে খেয়াল করেন, আমরা নিরাপত্তা প্রান্ত বুঝলাম, মুনাফা বুঝলাম, দুটো ব্যয়ের আলাপ বুঝলাম, স্থির ব্যয় পরিবর্তনশীল ব্যয় কাহিনী বুঝলাম, আমাদের এই চিত্রের কাহিনী শেষ। কোনো প্রশ্ন? স্যার চিত্রটা কেন বুঝেছেন, কি দরকার? ওই যে নিরাপত্তা প্রান্ত সমচ্ছেদ বিক্রয়ের সাথে স্থায়ী ব্যয় পরিবর্তনশীল ব্যয়ের সম্পর্ক কেন ছেদ বলে, এই ব্যাপারগুলো একটু বোঝানোর জন্য। ক্লিয়ার? জি স্যার। কাজে আসবে না, টেনশন করার দরকার নেই। তারপরে স্যার তার মানে কি প্রকৃতপক্ষে নিরাপত্তা প্রান্তটা নিরাপদ না? নিরাপদ না, প্রকৃতপক্ষে নিরাপদ না। ওকে, তারপরে আসি। এবার আসেন স্যার। হ্যাঁ বলেন বলেন বলেন। স্যার নিরাপত্তা প্রান্তটাকে কি লাভ অঞ্চল বলা যায়? নিরাপত্তা প্রান্তকে আমরা লাভ অঞ্চল অলরেডি বলছি একটু আগে, ভুলে গেছেন মনে হয়। আমরা বলছি সমচ্ছেদ বিন্দু থেকে বিক্রয় পর্যন্ত এই এরিয়াটাকে আমরা মুনাফা অঞ্চল বলি, আর সমচ্ছেদ বিন্দু থেকে নিচের এরিয়াটাকে আমরা ক্ষতি অঞ্চল বলি। মানে অঞ্চলকে আমরা দুই ভাগে ভাগ করছি, নিচের দিকে এলে লস, উপরের দিকে এলে লাভ এরিয়া। বুঝলেন? একজনের কথা বলতে আরেকজন কথা বলবেন না, একটা স্যার উত্তর একই দেওয়ার সময় অবজেক্ট আরেকজন তাহলে মাঝখানে কথা ঢুকাবেন না। বলেন এবার। দুইটাই সমচ্ছেদ বিন্দুর ভিতরেই থাকবে। কেমনে দুটো সমচ্ছেদ বিন্দুর ভিতরে থাকলো? এটা কি ভিতরে আছে না বাইরে আছে? কি রে, কি বললেন, কি বলেন? ভিতরে মানে কি বুঝি নেই। এই দাগ এটা হলো ক্ষতি অঞ্চল, এই দাগ এটা হচ্ছে মুনাফা অঞ্চল। সমচ্ছেদ বিন্দুর ভিতরে আসলো কোথায়? নিরাপত্তা প্রান্ত এটা ছিল মুনাফা। এই দুজনকে একসাথে কথা বলতে মানা করছি না, কেউ কারো কথা বুঝতেছি আমরা? আপনারা দুইজন যদি একসাথে প্রশ্ন করেন আমরা কেউ তো কারো কথা বুঝবো না। বলারটা ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ক্লিয়ার। এরপরে কে প্রশ্ন করতেছিলেন বলেন, ছেলে একটা কে প্রশ্ন করতেছিলেন? স্যার নিরাপত্তা প্রান্ত এটা কি মুনাফা? নিরাপত্তা প্রান্ত তো মুনাফা না, নিরাপত্তার মধ্যে মধ্যে মুনাফাও আছে, কিছু খরচের টাকাও আছে। এটা যদি মুনাফা হইতো তাহলে আমরা এটাকে কি বলতাম? এটা মুনাফা। নিরাপত্তা প্রান্তের মধ্যে কিছু খরচ রয়ে গেছে, এই জন্য এটা মুনাফা এবং খরচের সমষ্টি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, আসেন এবার আমরা একটা আয় বিবরণী শিখবো। আয় বিবরণী কেন শিখবো? আয় বিবরণী শিখলে আমাদের আরো কিছু ব্যাপার ক্লিয়ার হবে, এগুলো কোনোটাই আমাদের সূত্র না। হ্যাঁ, এগুলো আমরা শিখতেছি আমাদের সমচ্ছেদ ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য। এরপর আমরা 4-5টা সূত্র শিখলে চ্যাপ্টারটা শেষ। ঠিক আছে? অনেকেই এই চ্যাপ্টারটা ধরেই সূত্রে চলে যান, সূত্রে গেলে কিছু বুঝবেন না। এই চ্যাপ্টারটা আপনাদের জন্য নতুন, ছোট্ট চ্যাপ্টার, তবে খুব বেজেল্লা।
এটা চ্যাপ্টারটা খুবই ছোট পিচ্ছি, বাট এটা খুব ভেজালের চ্যাপ্টার, সেই জন্য ধাপে ধাপে যাই। আমি এই জন্য চিত্র আঁকছি, নাহলে চিত্র আঁকার দরকার ছিল না। আসেন, এখানে একটা আয় বিবরণী আছে। তো যেহেতু আমাদের কাছে কোনো প্রতিষ্ঠানের নাম নাই, তারিখ নেই, আমরা কিছু লিখি না, ডাইরেক্ট ফরম্যাটে চলে যাই। এখানে একটাই টাকার ঘর, ছোট্ট একটা আয় বিবরণী। এখানে উপাদান মাত্র 3টা। আমরা আগেই বলছি, একটা বিক্রয়, আর মানে আয় হচ্ছে এখানে বিক্রয়, আর ব্যয় হচ্ছে 2টা। তাহলে বিবরণ টাকা। প্রথমে আমরা লিখলাম বিক্রয়। আচ্ছা, আপনাদেরকে একটু আগে বলে আসছি, বলেন তো বিক্রয়ের মধ্যে কয়টা আইটেম থাকে? 3টা। পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয়, মুনাফা। কয়টা আইটেম? 3টা। 3টা। কি কি? স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয় আর মুনাফা। মুনাফা। ওকে, আচ্ছা, ধরে নিলাম টাকাটা 5 লাখ। আমি সবসময় অবশ্য 5 লাখ টাকা দিয়ে করাই, পুরাতনটা কানেক্ট করতে পারবো। তাহলে এটা 5 লাখ টাকা। তো এটা, এই 5 লাখ টাকা ডিরেক্ট থাকতে পারে, অথবা এটা আরেকভাবে বের করা যেতে পারে। সেটা কিভাবে? আপনার কাছে ধরেন বিক্রয় একক আছে 5000। কত একক? 5,000। 5000। আর আপনাকে প্রশ্নে বলছে প্রত্যেকটার দাম হচ্ছে 100 টাকা, একক প্রতি বিক্রয় মূল্য। একক প্রতি বিক্রয় মূল্য। আপনার কাছে বলছে একটা পণ্যের দাম 100 টাকা, টোটাল আমরা বিক্রি করছি 5000। তাহলে আমি গুণ করেও 5 লাখ টাকা বের করতে পারি না? আরে স্যার বুঝিনি, কি বোঝেন না সেটা বলেন। আপনার কোয়েশ্চেনটাই বুঝিনি। আমি বলতেছি যে আমাকে বিক্রয় এটা দেয়া থাকার কথা কত টাকা? 5 লাখ টাকা। আচ্ছা, কারণ 5 লাখ টাকা দিল না, বললো যে বিক্রয় বের করো। তো বিক্রয় বের করার আরো 2টা ওয়ে আছে। কয়টা? 2টা। এক, বিক্রয়ের মধ্যে 3টা আইটেম থাকে। কি কি? পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়, মুনাফা। তাহলে আমরা এই 3টা যোগ করে দেবো, যদি প্রশ্নে 3টা থাকে। প্রশ্নে পরিবর্তনশীল ব্যয় দেয়া আছে, স্থায়ী ব্যয় দেয়া আছে, মুনাফা দেয়া আছে, 3টা যোগ করলে বিক্রয় পাওয়া যাবে। জি স্যার। আচ্ছা, অথবা অথবা প্রশ্নে বলছে বিক্রয় করছি 5000 একক। কত একক? 5,000 একক। প্রত্যেকটা পণ্যের দাম হচ্ছে 100 টাকা। কয় টাকা? 100। তো গুণ করে দিলে বিক্রয় পাবো না? বুঝছি স্যার। ওকে স্যার, আসেন এরপরে বাদ। পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভিসি। ভেরিয়েবল কস্ট। আচ্ছা, তো পরিবর্তনশীল ব্যয় যদি আপনার কাছে দেয়া থাকে তাহলে তো ভালো। ধরুন আমার কাছে দেয়া আছে কত? 3 লাখ টাকা। কত লাখ? 3 লাখ টাকা। 3 লাখ। কিন্তু ধরেন দেয়া নাই, তাহলে আমরা কিভাবে বের করতে পারি? ওকে, আসেন এইটা একটু বুঝি। দেয়া না থাকলে সবসময় বিক্রয় একক দিয়ে গুণ করবেন। কাকে দিয়ে গুণ করবেন? বিক্রয় একক। ব্যয়গুলা বের করার সময় বা পরিবর্তনশীল ব্যয় বের করার সময় কোন একক দিয়ে গুণ করব? একক প্রতি বিক্রয় একক। বিক্রয়। বিক্রয় একক। বিক্রয় একক কোন একক? বিক্রয় একক। একক প্রতি বিক্রয় না, একক প্রতি বিক্রয় তো বিক্রয় মূল্যকে বোঝায়। আচ্ছা, এই চ্যাপ্টারে সমচ্ছেদ বিন্দুর অঙ্কগুলাতে সবসময় কোন একক দিয়ে গুণ বা ভাগ করবেন? উত্তর বিক্রয় একক দিয়ে। কোন একক দিয়ে? বিক্রয় একক। কোনো কিছু একক প্রতি চাইছে অথবা গুণ করতে হবে, তখন কোন একক দিয়ে গুণ করবেন বা ভাগ করবেন? উত্তর বিক্রয় একক। মনে থাকবে? জি স্যার। জি স্যার। তাহলে বিক্রয় একক গুণ একক প্রতি ভিসি। আর আপনারা তো বোঝেন ভিসি মানে কি, একটু কি শিখে আসছে? ভিসি মানে পরিবর্তনশীল ব্যয়। তো এখানে বিক্রয় একক কত ছিল? 5000 গুণ, ধরে নিলাম একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 60 টাকা। কয় টাকা? 60 টাকা। বুঝছি আমরা? অর্থাৎ প্রশ্নে বলে দিচ্ছে বিক্রয় একক কত? 5000। বিক্রয় 5000। মানে আমাদের কাছে 5000 পণ্য আমরা চাইলে বিক্রি করতে পারি। প্রত্যেকটার পরিবর্তনশীল ব্যয় কয় টাকা? 60 টাকা। 60 টাকা। তাহলে আমরা গুণ করলেই 60 টাকা। পরিবর্তনশীল ব্যয় পেয়ে যাব। আচ্ছা, এখন বুঝে বুঝে বলেন তো আপনার বিক্রয় মূল্য কয় টাকা? 100 টাকা। পরিবর্তনশীল কয় টাকা? 60 টাকা। একটু বুঝছি? 60 টাকা। ওকে, একটু যদি বুঝে থাকেন আসেন আমরা পরের লাইনটা একটু বুঝি। আচ্ছা বলেন তো, আপনি বিক্রয় থেকে একটা ব্যয় বাদ দিয়ে দিয়েছেন, কত আসে? 2 লাখ টাকা। 2 লক্ষ। 2 লাখ। এই জায়গাটার দিকে তাকান, আপনার বিক্রয়ের মধ্যে কয়টা আইটেম ছিল? 3টা। 3টা। এর মধ্যে
একটাকে বাদ দিয়েছেন, আর কয়টা আছে? একটা চলে গেছে। আর দুইটা। দুইটা। আরো দুইটা। তাহলে এই দুইটার নাম, এই লাইনটার নাম হওয়া উচিত না স্থির ব্যয় ও মুনাফা? জি স্যার। নামটা বললে একটু কেমন জানি লাগে না, স্থির ব্যয় ও মুনাফা, কথাটা একটু কেমন জানি, দুইটা আইটেম একসাথে। এই জন্য এই কথাটাকে সুন্দরভাবে বলার জন্য নতুন আরেকটা শব্দ আসছে, নাম কন্ট্রিবিউশন মার্জিন, বাংলায় বলে দত্তাংশ। এই দুটো আপনাকে প্রশ্ন করে দত্তাংশ কি, কিচ্ছু না, দুটো জিনিসকে একসাথে দত্তাংশ বলে। কাকে কাকে? স্থির ব্যয় আর মুনাফাকে। স্থির ব্যয় আর মুনাফা। জি স্যার। আচ্ছা, মানে আমরা স্থির ব্যয় ও মুনাফা কথাটা বলতে একটু কেমন জানি লাগে, এই জন্য দুইটা শব্দকে বাদ দিয়ে একটা শব্দ করা হয়েছে, নাম হচ্ছে দত্তাংশ। ইংরেজিতে বলে কন্ট্রিবিউশন মার্জিন, বাংলায় আরেকটা নাম অনুদান প্রান্ত বা অবদান, এর মানে অনেকগুলো নাম আছে। তাহলে আমরা এই লাইনটা মূলত হচ্ছে স্থির ব্যয় ও মুনাফা, তাহলে আমরা লিখতেছি দত্তাংশ অথবা কন্ট্রিবিউশন মার্জিন। চ্যাপ্টারটা নিয়ে একটু নিরিবিলি বসে সলভ করি, নাহলে ভুলে যাবেন, নতুন নতুন ওয়ার্ড তো আপনাদের জন্য, এটা আগে পড়েন নাই। আর এটা 2 সাবজেক্টে আছে আমাদের। তাহলে দত্তাংশ, কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত। আচ্ছা, আমরা বলতে পারি না এটার ব্র্যাকেটে এফসি প্লাস পি বলতে পারি? জি স্যার। জি স্যার। শুধু তিনটা, একটা বাদ দিয়ে দিছি, আর আছে দুইটা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার এটা সূত্র বানাইতে পারি না, যে বিক্রয় একক, ওই যে আগেই বলছি সবগুলা গুণ হবে কোন একক দিয়ে? বিক্রয় একক দিয়ে। বিক্রয় একক দিয়ে। গুণ একক প্রতি সিএম। সিএম মানে কি? সিএম মানে কি? কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন। গুড। তাহলে এই অধ্যায়ে আমরা একটা নতুন পূর্ণরূপ পাইছি, সিএম এর পূর্ণরূপ কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে বিক্রয় একক হচ্ছে 5000। স্যার এখন আমি স্যার একক প্রতি সিএম কই পাবো? এই যে আপনার উপরে দেয়া আছে, কোথায়? এটা কত? 100। 100। এখানে কি লেখা আছে? বিয়োগ। বাদ। এটা কত? 40। বলেন, যোগ না বিয়োগ? বিয়োগ। বিয়োগ। 100 থেকে 60 টাকা বিয়োগ করলে কত হয়? 40। দেখেন তো মিলছে কিনা? জি স্যার। 5000 ইনটু 40 টাকা বুঝি করে নাই। দিলাম। আহা, খালি বুঝি নাই, খালি বুঝি নাই, কি বুঝেন নাই বলেন? কিছু বুঝেই নাই, কি বুঝেন নাই এটাই বলেন। আর এটাই তো স্যার বুঝেন। লাস্ট লাইনটা বুঝি নাই, মানে বিক্রয় গুণ বলেন না, বলেন। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন আমরা বের করছি, ধরেন এটা প্রশ্ন নাই তো বের করার নিয়ম শিখেছি। এটা কি? এটা একক প্রতি বিক্রয়। বিক্রয়। এটা কি? একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আচ্ছা, এটার সামনে কি চিহ্ন লেখা আছে? মাইনাস। 100 থেকে 60 যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করব। বিয়োগ করে এটা পাইছি আর কি, এটা বুঝেছি। বুঝেন না বললেন কেন? কি রে, মানে জাতি আচ্ছা। এখানে মানে কিছু বলার আগে স্যার বুঝিনি। যাই হোক, এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে। আর এতটুকু কোনো প্রশ্ন আছে? না স্যার। এখন খুব মজার অঙ্ক কিন্তু এগুলা, এগুলো কঠিন না, শুধু আপনারা ভয়টা পান আর কি। এরপরে আর একটা লাইন বাকি আছে। আমরা বলছিলাম এই চ্যাপ্টারে ব্যয় দুইটা, তাহলে একটা ব্যয় চলে গেছে, আরেকটা ব্যয়। এখন খেয়াল করেন তো, আয় বিবরণীতে আমাদের মূল টার্গেট মুনাফা বের করা। কি বের করা? মুনাফা বের করা। মুনাফা বের করা। এখানে কয়টা শব্দ? দুইটা। দুইটা। আমার টার্গেট কি বের করতে হবে? মুনাফা। মুনাফা। বাদ দিতে এফসি বাদ দিতে। রাইট, তাহলে আমরা বাদ দিব স্থায়ী ব্যয় বা স্থির ব্যয়। স্থায়ী ব্যয়কে আমরা বাদ দিব। স্থায়ী ব্যয় তো এককের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে এই যে এটা এফসি। আচ্ছা, বলে রাখি, আবার বলতেছি, এই চ্যাপ্টারে কখনো যদি একক প্রতি কিছু জানতে চাই অথবা মানে কোনো কিছুর গুণফল লাগে, সেই সময় সব সময় কোন এককটা আসবে জানি? বিক্রয়। কারণ আমি বলছি স্থায়ী ব্যয় কখনো একক প্রতি হয় না, কিন্তু আপনার কাছে পরীক্ষা বলছে একক প্রতি স্থায়ী ব্যয় কত। প্রশ্ন দেখেন, স্থায়ী ব্যয় দিয়ে আছে? জি স্যার আছে। এবার বিক্রয় একক দিয়ে ভাগ করে দিবেন। কোন একক দিয়ে ভাগ করবেন? আপনার কাছে যদি জানতে চাই একক প্রতি মুনাফা কত, মুনাফা দিয়ে আছে? জি স্যার আছে। মুনাফাকে আপনি বিক্রয় একক দিয়ে ভাগ করে দিবেন, পারবেন? জি স্যার। যে কোনো কিছু একক প্রতি চাইলেই বিক্রয় একক দিয়ে ভাগ, অর্থাৎ সবকিছু বিক্রয় এককের উপর নির্ভরশীল। আশা করি বুঝছি। তাহলে দুইটা থেকে যদি একটা বাদ দিই, দেখেন ছিল দুইটা, একটা বাদ দিয়ে দিছি, আর আছে কয়টা? একটা। ধরেন এটা স্থায়ী ব্যয় 1,50,000।
2 লাখ থেকে 1,50,000 বাদ দিলে 50,000। 50,000 টাকা মুনাফা। আমাদের কারো আর কোনো প্রশ্ন আছে? কাহিনী শেষ। কোনো প্রশ্ন থাকলে এবার বলেন। এই ছিল আয় বিবরণী। ভবিষ্যতে আপনি এইচএসসি স্টুডেন্ট মানে যারা ভবিষ্যতে আমাদের এইচএসসি স্টুডেন্টদেরকে পড়াবেন তাদের একটা আয় বিবরণী আসে পরীক্ষায় এই চ্যাপ্টার। আয় বিবরণী চাইলে কিভাবে আঁকবেন এই যে ফরম্যাটটা বলতে, ঠিক আছে? আর আপনাদের এমসিকিউতে বিভিন্ন জায়গায় এই জিনিসগুলো কাজে লাগবে, পারবেন? জি স্যার। স্যার এবার জাস্ট আমরা কয়েকটা সূত্র বলবো, আমাদের চ্যাপ্টার শেষ, আর কিছু নেই। তাহলে প্রথমে আমরা বুঝলাম ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান কি, কাকে বলে। তারপর আমরা গেলাম কি জানি সমচ্ছেদ বিন্দু কি জিনিস। তারপর সমচ্ছেদ বিন্দুর একটা চিত্র দেখলাম আমরা। এরপরে সমচ্ছেদ বিন্দুর একটা আয় বিবরণী দেখলাম। এবার আমরা কয়েকটা সূত্র করব, তারপর এই চ্যাপ্টার শেষ। ক্লিয়ার? জি স্যার। তারপর আমরা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করে দেখব। কোনো প্রশ্ন আছে আর? না স্যার। নাই, ঠিক আছে। চলুন আমরা এবার কয়েকটা সূত্র লিখি। এই চ্যাপ্টারের মূলত সূত্র হচ্ছে 2 থেকে 3টা। কয়টা? 2 থেকে 3টা। কিন্তু ছোট ছোট অনেকগুলো সূত্র আছে। এই যে এতক্ষণ পড়ে আসছে এগুলো সবই সূত্র। যেমন স্যার এতক্ষণ আমরা কি কি করছি? আমরা পড়ছি বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে দত্তাংশ পাওয়া যায়। এটা সূত্র আকারে শেখার দরকার নেই। ওই আয় বিবরণীটা মনে রাখবেন, কারণ এখানে সূত্র করতে গেলে অনেকগুলো সূত্র হয়ে যাবে। সূত্র যত কোয়ান্টিটি বাড়বে আপনি টেনশনে পড়ে যাবেন। এই জন্য নাম্বার দিয়ে দিয়ে শেখার দরকার নেই। মানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার ইভেন কোনো জায়গায় 20টা 25টা সূত্র আছে এই চ্যাপ্টারে, কোনো দরকার নেই। এই চ্যাপ্টার সূত্র মূলত 2-3টা। তাহলে আয় বিবরণীটা মনে রাখলে অনেকগুলো সূত্র সলভ হয়ে যাবে। দত্তাংশ বের করার নিয়ম খেয়াল করেন। দত্তাংশ আমরা 2 ভাবে শিখছি কিন্তু, ঠিক না? এই যে দত্তাংশটার দিকে তাকান ভালো করে। দত্তাংশ আপনি কয়ভাবে বের করছেন? 2 ভাবে। কিভাবে কিভাবে? স্থির ব্যয় যোগ আগে আগে এটা দেখেন না, বিক্রয় বা পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কি পাওয়া যায়? বাদ দিলে দত্তাংশ। দত্তাংশ। অথবা স্থির ব্যয়ের মুনাফা যোগ করলেও দত্তাংশ পাওয়া যায়। সমচ্ছেদ বিন্দুর এমসিকিউ গুলাতে মাথা খুব ঠান্ডা রাখতে হবে। এখানে সূত্র পারলে অঙ্ক পারবেন না। এখানে মাল্টিপল ভাবে অঙ্ক আসতে পারে, একই সূত্রের বিভিন্ন ধরনের প্রয়োগ হতে পারে, একই প্রশ্ন উত্তর কয়েকভাবে সলভ করা যেতে পারে। জন্য সাবধান, এই এমসিকিউ গুলা থেকে মাথা গুলাই ফেলে বলা হয়। তো মাথা ঠান্ডা রাখলে ঝামেলা শেষ, কোনো ঝামেলা নেই। আপনি স্টেপ বাই স্টেপ, স্যার আমাকে প্রথমে শিখাইছে একটা আয় বিবরণী শিখেছে, সেখানে কি কি ছিল, তারপর আমাকে সূত্র শিখেছে, দেখি তো আমি ওই সূত্রগুলোর মধ্যে উত্তর পাওয়া যাচ্ছে কিনা। এগুলো কি এর বাইরে যায় না। আচ্ছা একটা প্রশ্ন আছে, স্যার তো সূত্রগুলো শিখেছে, এই সূত্রটা ছিল না। যেমন আমি স্থায়ী ব্যয়ের কোনো সূত্র শেখাবো না। কোন ব্যয়ের? স্থায়ী ব্যয়। কিন্তু আপনাকে পরীক্ষায় স্থায়ী ব্যয় চাইছে, তাহলে আমি যা শিখেছি আপনি এটার মধ্যে খুঁজবেন স্থায়ী ব্যয়টা কোথায় ছিল কোথায় ছিল কোথায় ছিল, দেখবেন উত্তর পেয়ে যাবেন। ওই যে আমরা অবচয় চ্যাপ্টার শিখছিলাম, মনে আছে? আমরা অবচয় সূত্র শিখছিলাম, b সমান c - sb ডিভাইড বাই n। কিন্তু আমরা ক্রয় মূল্যের কোনো সূত্র শিখছিলাম না স্যার। অনেক ভাবে ক্রয় মূল্য বের করতেছে না, প্রশ্নের মানের উপর নির্ভর করে আমি কিভাবে বের করব। ঠিক এই চ্যাপ্টারও সেম। এই চ্যাপ্টারে অনেক কিছুর কোনো সূত্র নেই, কিন্তু অন্য সূত্র দিয়ে বের করা সম্ভব। ক্লিয়ার? যেমন আমরা চিত্রে একটা কথা দেখছিলাম, মনে আছে? নিরাপত্তা প্রান্ত। শিখছিলাম বিক্রয় থেকে বাদ দিলে, ভুলে গেছি। আরে চিত্রের মধ্যে শিখছিলাম বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয়, এই পার্থক্যটা হচ্ছে কি? নিরাপত্তা প্রান্ত। দেখছেন? এই মাত্র পড়ছে, এই মাত্র ভুলে গেছি। এই যে দেখেন দেখেন খেয়াল করেন, বিক্রয় এই লাইনটা হচ্ছে বিক্রয়, তাহলে বিক্রয়ের সাথে এটা হচ্ছে বিক্রয়, এটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত, সরি সমচ্ছেদ বিন্দু। বিক্রয় আর সমচ্ছেদ বিন্দুর পার্থক্য কি? নিরাপত্তা প্রান্ত। আপনাকে পরীক্ষা হচ্ছে সমচ্ছেদ বিন্দু কত, আপনি সমচ্ছেদ বিন্দু সূত্র নিয়ে যুদ্ধ করতেছেন পরীক্ষা হলে উত্তর আসতেছে। সমচ্ছেদ বিন্দু সূত্র দিয়ে যে অঙ্ক করবেন, সূত্রের মান দিয়ে প্রশ্ন নাই। আপনারা বলছেন মা আমি কি শিখলাম, কি হবে? কিছুই হবে না। সমচ্ছেদ বিন্দু অন্য অনেক ভাবে বের করা যায়। সমচ্ছেদ বিন্দুর মূল সূত্রের বাইরে সমচ্ছেদ বিন্দুর নামটা কোথায় কোথায় আছে ঠান্ডা মাথায় চিন্তা করবেন। সমচ্ছেদ বিন্দুর একটা নিজস্ব সূত্র আছে, আমি বলবো তোমার। এই সূত্রের মান প্রশ্নে দেয়া নেই। তারপর চিন্তা করুন, আচ্ছা সমচ্ছেদ বিন্দু কথাটা আর কোথায় লিখছি? আরেকবার ছিল কোথায়? নিরাপত্তা প্রান্তের সূত্রে। কি ছিল? বিক্রয় যোগ সমচ্ছেদ বিক্রয় ইকুয়ালস টু নিরাপত্তা প্রান্ত। এখন উল্টা করে ফেলি, বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্ত বাদ দিলেই সমচ্ছেদ বিক্রয় পাওয়া যায়। ক্লিয়ার? এই জন্য মাথা ঠান্ডা রেখে সূত্রগুলোকে বারবার অ্যানালাইসিস করতে হবে, তাহলে দেখবেন এই চ্যাপ্টারটা সহজ। তাহলে এই চ্যাপ্টার সবকিছু পারার পর আপনি অঙ্ক পারবেন। চলেন আমরা এবার সূত্রে যাই। আমি কয়েকটা বাধ্যতামূলক সূত্র শিখিয়ে দিচ্ছি, এর বাইরে আমাদের কোনো সূত্র নেই, শেখার দরকার। এগুলোর মধ্যে বারবার ঘুরপাক খাবেন। আর মাথাটা না আমাদের প্রমাণ মতো মাথাটা স্যার বুঝি নাই
এভাবে চলে যাইয়েন না, মানে পড়ার আগেই স্যার বুঝিনি এটা যাইয়েন না, এটা ইন করে। আসেন 1 নাম্বার। আমি চিন্তা করি রেকর্ড গুলা পরবর্তীতে যারা শুনে তারা আমাদের কি বলে, আগের ব্যাচের গুলাকে দেন না গালাগালি করতে, সেগুলো রেকর্ড গুলো পরে শুনছে। যাই হোক, ওই আজকে প্রমাণ নাম বলেছি তো, প্রমাকে ওই ইতিহাস মনে রাখবে, সে দরকার নেই প্রমাণ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হইছে, খুশি হয়ে যান না বেশি। আমাদের কাছে যদি কি জানতে চাই, একক প্রতি কিছু জানতে চাই। কি জানতে চাই? একক স্যার মানে আপনি কি বুঝাতে চাচ্ছেন? ধরেন আপনার কাছে জানতে চাইলো একক প্রতি বিক্রয় কত, একক প্রতি মুনাফা কত, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় কত, একক প্রতি স্থির ব্যয় কত, একক প্রতি দত্তাংশ কত। এভাবেই চাক একই। কিভাবে? এই যা জানতে চাইবে তার উপরে বসাই দিবেন, অর্থাৎ তার একটা মান প্রশ্নে দেয়া থাকবে, সেটাকে উপরে বসাই দিবেন, নিচে সোজা ওই একটু আগে বলে আসছিলাম কি একক দিয়ে ভাগ করবেন। বিক্রয় একক। আচ্ছা ঢুকছে? বুঝছি। জি স্যার। এবার 2 নম্বর। কোনো প্রশ্ন আছে স্যার? নো এই চ্যাপ্টারে আমাদের কিছু পার্সেন্টেজ বের করতে হয়। কি বের করতে হয়? পার্সেন্টেজ। পার্সেন্টকে আমরা অনুপাত চ্যাপ্টারে পড়ছিলাম, অনুপাত, উপার্জন ক্ষমতা অনুপাত নাকি? তো এই চ্যাপ্টারে সকল প্রকার পার্সেন্টেজ গণনা করা হয় বিক্রয়ের কার উপর? কারণ আপনাকে বললো কন্ট্রিবিউশন মার্জিন 20%, কথাটার মানে হচ্ছে বিক্রয়ের 20%, মুনাফা 30% মানে বিক্রয়ের 30%, স্থায়ী ব্যয় 50% তার মানে বিক্রয়ের 50%, পরিবর্তনশীল ব্যয় 40% তার মানে বিক্রয়ের 40%। আর এই চ্যাপ্টারে সকল পার্সেন্টেজ কার উপর গণনা করা হয়? বিক্রয়ের বিক্রয়ের উপর। মাথায় ঢুকছে? জি স্যার। একটা টেকনিক্যাল প্রশ্ন বলি, আপনার কাছে জানতে চাইছে দত্তাংশের পরিমাণ কত। দত্তাংশ বের করার নিয়ম বিক্রয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয়, কিন্তু প্রশ্নে কোনো বিক্রয় মূল্য দেয়া নাই, কোনো পরিবর্তনশীল ব্যয় দেয়া নাই। কি দেয়া আছে? বলছে পরিবর্তনশীল ব্যয়, ধরুন কথার কথা বিক্রয় 10,000 টাকা, বিক্রয় কত? 10,000 বিক্রয় 10,000 টাকা। এরপর আপনাকে বলছে পরিবর্তনশীল ব্যয় 70%। আরো হাবিজাবি অনেক কথা বলছে। এটা হচ্ছে পরিবর্তনশীল, এটা হচ্ছে বিক্রয়। আমি এই চ্যাপ্টারটাকে আমি একদম পিওর সৃজনশীল বলি, খেয়াল করেন। এটা বিক্রয়, এটা পরিবর্তনশীল ব্যয়। প্রশ্নের ধরনের আরো অনেক কথা বলছে, যেমন মুনাফা বলছে, যে মুনাফা 20,000 টাকা, সরি 2,000 টাকা। আর বলছে তাহলে দত্তাংশ কত? কি কত? দত্তাংশের সূত্র আপনাকে কয়টা শিখেছি? দুইটা। বলেন। 1 নম্বর বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, ভেরি গুড। তারপর অথবা স্থায়ী ব্যয় যোগ মুনাফা। স্থায়ী ব্যয় যোগ মুনাফা। কিন্তু এখানে মুনাফা আছে, জি আছে। কিন্তু স্থায়ী ব্যয় আছে না। তাহলে স্থায়ী ব্যয় যোগ মুনাফা করা যাবে না। পরীক্ষা হলে চিন্তা করার নিয়ম শিখাচ্ছি, স্থায়ী ব্যয় যোগ মুনাফা করা যাবে না। কিভাবে করবেন? বিক্রয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয়, বিক্রয় তাই তো? হ্যাঁ। সহজ করে 2 ভাবে করা যায়। কি? বিক্রয়ের কোনো পার্সেন্টেজ কি অঙ্কে দেয়া আছে? না। মনে রাখবেন, আমি একটু আগে বলছিলাম এই চ্যাপ্টারে সকল প্রকার পার্সেন্টেজ গণনা করা বিক্রয়ের উপর, তার মানে বিক্রয় আজীবন 100%। কত পার্সেন্ট? 100%। আপনি অলরেডি উত্তর পেয়ে গেছেন। বিক্রয় 100, পরিবর্তনশীল ব্যয় 70, তাহলে দত্তাংশ কত হবে? 30%। বুঝছি। যদি পার্সেন্টেজ জানতে চাই দত্তাংশ 30%, যদি টাকা জানতে চাই 10,000 টাকা 30%, 30,000 3,000 টাকা। 3,000। সবাই কি বুঝছি? হ্যাঁ স্যার। বিক্রয় অলওয়েজ 100% স্যার। বিক্রয় অলওয়েজ 100%, বিক্রয় অলওয়েজ 100%। 100%। আর ওই চ্যাপ্টারে পার্সেন্ট বের করছেন, এটাকে অনুপাত বলে। কি বলে এটাকে? অনুপাত। ওই চ্যাপ্টারে পার্সেন্টকে কি বলে? অনুপাত। বলে। তাহলে এই 30% এর নাম দত্তাংশ অনুপাত, 70% এর নাম পরিবর্তনশীল ব্যয় অনুপাত। ক্লিয়ার? আচ্ছা, চাইলে বিয়োগ করে অনুপাত বের করতে পারেন। নরমালি অনুপাত বের করার একটা নিয়ম আছে, সেটা কি? যে অনুপাত জানতে চাইবে, যেই অনুপাতই জানতে চান, আপনার কাছে কি কি অনুপাত জানতে চাইতে পারে? এই চ্যাপ্টারে আপনি একটু আগে আয় বিবরণী পড়ছেন, আয় বিবরণীতে টোটাল মনে হয় 5টা শব্দ ছিল। বিক্রয় নিয়ে তো অনুপাত চাইবে না, পরিবর্তনশীল ব্যয়, কন্ট্রিবিউশন মার্জিন, স্থায়ী ব্যয়, মুনাফা, 5টা শব্দ হচ্ছে বিক্রয় সহ। তার মধ্যে 4টা শব্দ বিক্রয়ের কোনো অনুপাত চায় না, কারণ বিক্রয় আজীবন 100%। বাকি 4টা অনুপাত জানতে চাইতে পারে। ক্লিয়ার? জি। আরেকটা অনুপাত জানতে চাইতে পারে, ওই নিরাপত্তা প্রান্ত শুনছিলাম, মনে আছে? হ্যাঁ। জি স্যার। সেটার অনুপাত জানতে চাইতে পারে।
সমচ্ছেদ বিন্দুর অনুপাত জানতে যেতে পারে, ভাই যেটার অনুপাতই জানতে চাক সূত্র একই করা যাবে। জি স্যার। তাহলে যে অনুপাতই জানতে চাক উপরে তারা লিখে দিবেন, নিচে বিক্রয়কে লিখবেন ইনটু 100। ক্লিয়ার? বিক্রয় একক তো না, বিক্রয়ের টাকা। ধৈর্য বলতেছি, এটাই বলতেছিলাম। আমরা অনুপাত চ্যাপ্টারে একটা নিয়ম শিখছিলাম যে অনুপাত হয় সমজাতীয় উপাদানের মধ্যে। কি জাতীয় উপাদান? সমজাতীয়। এখন ধরেন কথার কথা, আপনি পরিবর্তনশীল ব্যয়ে অনুপাত জানতে চাচ্ছেন, তাহলে উপরে কে বসবে? পরিবর্তনশীল ব্যয়। সমচ্ছেদ বিন্দু আর নিচে কে বসবে? বিক্রয়। ইনটু 100। এখন কনফিউশন হচ্ছে আপনি কোন পরিবর্তনশীল ব্যয়কে বসাবেন। মানে স্যার, মানে আপনার কাছে তো পরিবর্তনশীল ব্যয় দুইটা, কি কি? একটা 60 টাকা, একটা 3 লাখ টাকা। আপনার কাছে বিক্রয় আছে দুইটা, একটা 100 টাকা আর একটা 5 লাখ টাকা, ঠিক না? জি স্যার। দেখেন, আপনার কাছে একক প্রতি বিক্রয় মূল্য 100 টাকা, মোট বিক্রয় মূল্য 5 লাখ। আপনার কাছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 60 টাকা, মোট পরিবর্তনশীল ব্যয় 3 লাখ টাকা। একটু ক্লিয়ার? আপনি যদি উপরে পরিবর্তনশীল ব্যয় 3 লাখ টাকা বসান আর নিচে যদি 100 টাকা বসান, অঙ্ক জীবনে মিলবে না। সমজাতীয় হলেও না। উপরে যখন 3 লাখ বসাবেন, অর্থাৎ উপরে পরিবর্তনশীল ব্যয় যখন 3 লাখ বসাবেন, নিচে বিক্রয় বসাতে হবে 5 লাখ। 5 লাখ। ক্লিয়ার? জি। 100 যা আসবে। অথবা আপনি উপরে যদি পরিবর্তনশীল ব্যয় 60 টাকা বসান, নিচে বিক্রয় বসাবেন কয় টাকা? 100 টাকা। দেখেন যেভাবেই করেন উত্তর মিলে আসবে 60%। ক্লিয়ার? জি স্যার। যে অনুপাত হবে সমজাতীয়। সমচ্ছেদ বিক্রয় অনুপাত বের করতে যাচ্ছেন, তো সমচ্ছেদ বিক্রয় অ্যানসার কয় রকম? দুই রকম। একটা সমচ্ছেদ বিক্রয় একক, একটা সমচ্ছেদ বিক্রয় টাকা। আপনি যদি সমচ্ছেদ বিক্রয়ের উপরে এককের পরিমাণ লেখেন, নিচে বিক্রয়ের এককের পরিমাণ লিখবেন ইনটু 100। আপনি যদি উপরে সমচ্ছেদ বিক্রয়ের টাকা লেখেন, নিচে বিক্রয়ের টাকা লিখবেন। ক্লিয়ার এবার? জি স্যার। অর্থাৎ অনুপাত হবে সমজাতীয় জিনিসের মধ্যে, এটা একটু খেয়াল রাখবেন। অনেকে সূত্র পড়ার পরও মান লিখতে ভুল করে। এবার আমাদের ঐতিহাসিক সূত্র, সমচ্ছেদ বিক্রয়। এটাকে আমরা সংক্ষেপে বিইপি বলি। কি বলি? ব্রেক ইভেন পয়েন্ট। এটা আরো কিছু সিনোনিম আছে, ভারসাম্য বিন্দু আছে। তো সমচ্ছেদ বিন্দু, ভারসাম্য বিন্দু, ব্রেক ইভেন পয়েন্ট, এককের সূত্র। কিসের সূত্র? কিসের সূত্র? সূত্রটা হচ্ছে উপরে স্থায়ী ব্যয়। উপরে কোন ব্যয়? স্থায়ী ব্যয়। নিচে একক প্রতি দত্তাংশ, উপরে একক প্রতি। বুঝছি? বুঝছি? উপরে স্থায়ী ব্যয়, নিচে একক প্রতি দত্তাংশ। কোনো কনফিউশন আছে কারো? নাই? না থাকলে চলো আমরা একটা ম্যাথ দেখি। নাহলে একটু পরে ভুলে যাবো, বুঝবো না, মনে থাকবে না। ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন। না সরি, ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন নাই। এটা আমি একটু দেখি আগে কোথায় আছে। সমচ্ছেদ বিক্রয়, হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2016-17। আপনাদের কাছে যাদের কাছে বই আছে, পেজ নাম্বার 422 পাইছেন? হিসাব সমীকরণ বইয়ের পৃষ্ঠা নাম্বার 422, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পাইছেন কিনা দ্রুত জানান। জি স্যার। দেখেন, কোন কোম্পানি একটি একক পণ্য উৎপাদনে নিয়োজিত এবং স্থায়ী খরচ বাবদ বার্ষিক 30,000 টাকা ব্যয় হয়। স্থায়ী খরচ কত বলছে? 30,000। 30,000 টাকা। তাহলে আমাদেরকে স্থায়ী ব্যয় বলে দিছে 30,000 টাকা, লিখে ফেললাম স্থায়ী ব্যয় 30,000। ওকে। এরপরে বলছে পরিবর্তনশীল খরচ প্রতি একক 5 টাকা, পরিবর্তনশীল ব্যয় 5 টাকা। এরপরে বলছে প্রতি এককের বিক্রয় মূল্য 15 টাকা, বার্ষিক বিক্রয় চাহিদা 7,000 একক। আচ্ছা, এখানে এককের কোনো কাজ আছে? না। বিক্রয় এককের কোনো কাজ আছে? না। নাই। বলছে সমচ্ছেদ বিন্দু কত? তো সমচ্ছেদ বিন্দু সূত্র কি? সমচ্ছেদ বিন্দু সূত্র হচ্ছে উপরে স্থায়ী ব্যয়, নিচে একক প্রতি দত্তাংশ। আচ্ছা, দত্তাংশ মানে কি রে? কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন। এটা কি? দত্তাংশ মানে বিক্রয় কি? যোগ পরিবর্তনশীল বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ হ্যাঁ, দিব। তো বিক্রয় কত? 15।
15 পরিবর্তনশীল ব্যয় কত? 5। পাঁচ তাহলে আমরা লিখতে পারি 15 বিয়োগ 5। বুঝছি? জি জি স্যার। কোনো কনফিউশন? স্যার এখানে দত্তাংশ দিয়ে কেন মানে বুঝিনি। মানে একক প্রতি দত্তাংশ দিয়ে কেন ভাগ দেয়? ও, সে আলোচনা তো আবার অন্যদিকে চলে যাবে। প্রথমত এটা সূত্র, আপাতত একটুকে থাকি। ওই আলোচনা করতে হলে আমাকে আবার লং টাইম একটু আচ্ছা বলবো, টেনশন করিও না, একটু পরে বলতেছি। ঠিক আছে, ব্যাখ্যা দিব একটু পরে, আগে এটা একটু শেষ করে ফেলি। স্যার, একটু ক্লিয়ার? জি স্যার জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন খেয়াল করেন একটু। আমরা তাইলে 30,000-কে 10 দিয়ে ভাগ করছি 3,000 একক। আচ্ছা, আমাদের প্রশ্ন বিক্রয় একক জানি কত দেয়া আছে? বিক্রয় একক 15 7,000 5,000। একক। আচ্ছা, 7,000 একক সমচ্ছেদ বিক্রয় কত একক? 3,000 একক। 3,000। তাহলে আমার নিরাপত্তা প্রান্ত কত? 4,000। 4,000 একক। 4,000 একক। কেমনে? নিরাপত্তা প্রান্তের সূত্র কি ছিল? বিক্রয় আর সমচ্ছেদ বিক্রয় পার্থক্য। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আশা করি 2 নম্বর প্রশ্নটা পারবেন আপনারা পরে। 2 নম্বর প্রশ্নটা পরে চেক করবেন নিরাপত্তা প্রান্ত কিভাবে বের করে। তো এবার আসেন, আমরা তো আবার 4 নম্বর প্রশ্ন নিরাপত্তা প্রান্ত জানতে চাইছি। তো নিরাপত্তা প্রান্ত বের করার জন্য প্রথমে সমচ্ছেদ বিক্রয় বের করবেন, তারপর বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয় বাদ দিবেন। এটা তো গেল একক বের করার নিয়ম। এবার আসেন টাকা বের করার নিয়মটা একটু আসে। কি বের করার নিয়ম? টাকা। ব্রেক ইভেন পয়েন্ট টাকা। টাকা বের করার জন্য নিয়ম দুইটা। কয়টা? দুইটা। প্রথমত, যদি একক বের করার সুযোগ থাকে প্রশ্নে, সমচ্ছেদ বিন্দুর সব অঙ্কে একক বের করা যায় না। সমচ্ছেদ বিন্দুর সব অঙ্কে একক বের করা যায় না। যদি একক বের করার সুযোগ থাকে তাহলে প্রথমে একক বের করবেন, তাকে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করে দিলে আপনি সমচ্ছেদ বিক্রয় পাবেন। বুঝছি? ধরেন একটু আগে বের করছিলাম কত একক? 3,000 একক। কত একক? 3,000 3,000 একক। একক প্রতি বিক্রয় মূল্য কত দেয়া আছে? 15 টাকা 15 টাকা। 3,000 ইন্টু 15, 45,000 টাকা। অর্থাৎ 3 নম্বর অঙ্কে সমচ্ছেদ বিক্রয় কত টাকা? উত্তর 45,000 টাকা। কেমনে বের করছেন? 3,000 একক ইন্টু 15 টাকা। মাথায় ঢুকছে? জি স্যার জি স্যার। জি স্যার। কিন্তু স্যার 2 নম্বর অঙ্কে তো সমচ্ছেদ বিক্রয় বের করা মানে সমচ্ছেদ বিক্রয় একক বের করার জন্য কোনো মান দেয়া নাই। কারণ সমচ্ছেদ বিক্রয় একক বের করতে হলে একক প্রতি দত্তাংশ লাগবেই লাগবে। বাট নাই 2 নম্বর অঙ্কে। তাহলে তো আপনি ওখানে একক বের করতে পারবেন না, আপনাকে ডাইরেক্ট টাকা বের করতে হবে। আবার 4 নম্বর অঙ্ক দেখেন, আমাদেরকে একক বের করার কোনো সুযোগ নেই, ডিরেক্ট টাকা বের করতে হবে। তখন আমরা কি করব? আসেন, তখন আমরা কি করব একটু দেখি। ব্রেক ইভেন পয়েন্ট টাকা, উপরে আগের মতো। পরে কাকে লিখছি? স্থায়ী ব্যয় স্থায়ী ব্যয়। নিচে দত্তাংশ লিখবো, তবে যখন একক জানতে চাইবে একক প্রতি দত্তাংশ, যখন টাকা জানতে চাইবে দত্তাংশ অনুপাত। বুঝছি? জি স্যার। দত্তাংশ অনুপাত বের করে নিয়ম আপনাকে 2 নম্বরে পার্সেন্টেজ দত্তাংশ অনুপাত বের করে নিয়ম আপনাকে 2 নম্বরে শিখে আসছি। ঠিক আছে না? জি উপরে পার্সেন্টেজ দত্তাংশ, যেটা থাকে ওটা হ্যাঁ পার্সেন্টেজ গুলা, উপরে দত্তাংশ নিচে বিক্রয় ইনটু 100। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, যেমন 4 নম্বর অঙ্কে দেখেন দত্তাংশ অনুপাত দেয়া আছে। 4 নম্বর অঙ্ক বলছে স্থায়ী ব্যয় 2 লাখ, দত্তাংশ অনুপাত হচ্ছে 50%। তাহলে 2 লাখ রে 50% দিয়ে ভাগ করবেন, 4 লাখ টাকা অ্যান্সার। নাকি? সমস্ত জি বিক্রয় কত স্যার আসবে? 4 লাখ টাকা। এবার বিক্রয় দেয়া আছে কত লাখ? 10 লাখ টাকা। 10 লাখ থেকে 4 লাখ বাদ দিলে 6 লাখ টাকা হচ্ছে নিরাপত্তা প্রান্ত। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমার ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ আমার এখানে মেজর সূত্র বা মূল সূত্র দুইটা, 3 এবং 4। ক্লিয়ার? জি স্যার। এবার 5 নাম্বার হচ্ছে নিরাপত্তা প্রান্তের সূত্র। নিরাপত্তা প্রান্ত আপনার কাছে এককও চাইতে পারে, টাকাও চাইতে পারে। কয় রকম চাইতে পারে? 2 রকম, এককও চাইতে পারে, টাকাও যেতে পারে। টাকাও চাইতে পারে। তাহলে আপনি কি করবেন ভাই? যেভাবে ইচ্ছে ভাবে চাক, আপনি বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয়টা বাদ দিয়ে দিবেন। যেমন আমরা যখন 3 নম্বর অঙ্ক করছিলাম, আমরা বলছিলাম বিক্রয় আছে 7,000, সমচ্ছেদ বিক্রয় পাইছি 3,000, তাহলে বিয়োগ করলে 4,000 একক। তার মানে একক থেকে একক বাদ দিছি। যখন আমরা 4 নম্বর অঙ্কে গেছি, তখন আমরা 10 লাখ টাকা বিক্রয় মূল্য থেকে সমচ্ছেদ বিক্রয় 4 লাখ টাকা বাদ দিছি, 6 লাখ টাকা। তাহলে টাকা চাইলে টাকা থেকে টাকা বিয়োগ,
একক চাইলে একক থেকে একক বিয়োগ। বুঝছি? জি স্যার। জি স্যার। জি স্যার, আশা করি বুঝছি। এবার আর লাস্ট একটা পার্ট আছে, প্রত্যাশিত মুনাফা বলে বা প্রত্যাশিত বিক্রয় বলে। ওই ওই সূত্রটা শিখে ফেললে কাহিনী শেষ। তো আমি 3, 4, 5 ভালো করে শিখতে বলবো আপনাকে। 6 এবং 7 আরো দুইটা সূত্র আছে। এই দুইটা সূত্র আপনি আলাদা করে মুখস্থ করার দরকার নেই। আপনি 3 আর 4 নাম্বার সূত্রটা ভালো করে বুঝছেন? জি স্যার। মুখস্থ হয়েছে? হুম। কথা বলো না। আরে 3 হ্যাঁ আর স্যার। 4 সূত্র মুখস্থ হয়েছে? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে 6 আর 7, 3 আর 4 থেকে সিলেক্ট করবো। মানে স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নম্বর 1 একটু দেখেন তো কষ্ট করে, তারপর আমি সূত্রটা পড়ালে বুঝবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নম্বর 1 পাইছেন? হ্যাঁ স্যার। লাস্ট লাইনটা পড়েন, কি বলছে? একক পণ্য বিক্রি মুনাফা অর্জন করতে চাইলে কত 96,000 টাকা মুনাফা অর্জন করতে চাইলে আপনি সমচ্ছেদ বিক্রয় দ্বারা কি বুঝেন? যত একক বিক্রি করলে আমার লাভ হবে না লস হবে না, তাই তো? জি স্যার। জি স্যার। তার মানে মুনাফার পরিমাণ শূন্য। ওরা বলতেছে এরপরে যদি আপনি 96,000 টাকা মুনাফা অর্জন করতে চান তাহলে কত একক বিক্রি করবেন। তার মানে এখানে আপনাকে আগে মূলত সমচ্ছেদ বিক্রি বের করতে হবে, তার সাথে বাড়তি যত টাকা মুনাফা অর্জন করবেন সেটাকে যোগ করে দিলে আপনার প্রত্যাশিত বিক্রয় বের হয়ে যাবে। আচ্ছা স্যার বুঝি নেই, বাদ দেন, বুঝার দরকার নেই। এই অঙ্কে আপনি সমচ্ছেদ বিক্রয় সূত্র ফলো করবেন। কার সূত্র? সমুচ্চ বিক্রয় সূত্র। খেয়াল করেন একটু, তবে হালকা একটু চেঞ্জ করব। এই অঙ্কগুলোকে বলা হয় প্রত্যাশিত বিক্রয়ের অঙ্ক। কার অঙ্ক? প্রত্যাশিত বিক্রয়। অথবা টার্গেট বিক্রয়। প্রত্যাশিত বিক্রয়। তো আমরা কখন বুঝবো এটা প্রত্যাশিত বিক্রয়ের অঙ্ক? যখন আপনাকে প্রশ্নে একটা মুনাফা দিয়ে দিবে, প্রত্যাশিত মুনাফা বলবে এত টাকা মুনাফা অর্জন করতে চাইলে কত একক বিক্রি করতে হবে বা কত টাকা বিক্রি করতে হবে। তাহলে প্রত্যাশিত বিক্রয় একক চাইলে কিছু না, আপনি আগে সমচ্ছেদ বিক্রয়ের সূত্রটা বসাই দিবেন। বলেন তো সমচ্ছেদ বিক্রয় এককের সূত্র কি? স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি গুড। দত্তাংশ। স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ। কারো এতটুকুতে কোনো কনফিউশন আছে? তো আমরা আসেন তারানগর অঙ্কটা দেখি। তারানগর কোম্পানির অঙ্কটাতে স্থায়ী ব্যয় দেওয়া আছে 3,84,000, 3,84,000 ডিভাইডেড বাই বিক্রয় বলছে 120 টাকা, পরিবর্তনশীল ব্যয় বলছে 72 টাকা। একটু বুঝছি? একটু বুঝছি? জি স্যার। জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, এখানে ভাগ করে আমরা যে অ্যান্সার পাবো এটা কি সমচ্ছেদ বিক্রয় না? জি জি স্যার। জি স্যার। তার স্যার। স্যার। মানে একটা একক বিক্রি করলে আমাদের লাভও হবে না, লসও হবে না। লস হবে না। এখন আমরা যেটা লস করতে পারি, হবে। আমাদেরকে বলছে যদি 96,000 টাকা মুনাফা অর্জন করতে চাই, তাহলে 96,000 টাকা যদি মুনাফা অর্জন করতে চাই আমাকে আরো বাড়তি 96,000 টাকা বিক্রি করতে হবে না? হ্যাঁ স্যার। সহজ কথা, ওই 96,000 টাকার কত দাম, মানে কতগুলো পণ্যের দাম। এই জন্য আমরা ওই বাড়তি 96,000 টাকার জন্য জাস্ট উপরে ওই মুনাফাটাকে যোগ করে দেব। মানে প্রত্যাশিত মুনাফাকে আপনি এই জিনিসটা দিয়ে ভাগ করলে বাড়তি একক গুলো পেয়ে যাবেন, প্লাস 96,000। এবার দেখেন 3,84,000 আর 96,000 যোগ করবো, যোগ করলে 4,80,000 মনে হয় না? যোগ করেন না। 6 4 10 শূন্য, হাতে 1, 9 একে 10, 10 এর 8 18, হাতে 1, 3 এর 1 4, শূন্য 3টা আগের, 4,80,000 টাকা। আর 120 থেকে 72 বাদ দিলে 28 আর 20 48 টাকা। তার মানে বলেন কত 10,000 একক? ইউনিট। 10,000। 10,000 একক। 10,000 একক। তার মানে আমি 10,000 একক বিক্রি করলে আমার লাভও হবে না, লস হবে না। লসও হবে না। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? জি জি স্যার। স্যার। একটা জিনিস খেয়াল করেন, আমি 3,84,000 কে যদি 48,000 দিয়ে ভাগ করি, সরি 48 দিয়ে ভাগ করি, জানেন এটা কত হবে? আমি জানি না। আর 96,000 কে আমি আগে 48 দিয়ে ভাগ করি, তাহলে আমি সোরা বুদ্ধিতে পাই যাব। এটা 2,000 একক। কত একক? 2,000। তার মানে আমি 2,000 একক বিক্রি করলে আমি 96,000 টাকা বাড়তি লাভ করতে পারবো। তো আমরা দেখছি একটু আগে টোটাল 10,000 একক বিক্রি করতে হবে। তার মানে এখানে 8,000 একক বিক্রি করলে আমার লাভ হবে না, লস হবে না? তাহলে 8,000 একক বিক্রি করলে আমার লাভ করতে কিছুই হবে না, তার মানে 8,000 একক হচ্ছে সমচ্ছেদ বিন্দু। আর আমি বাড়তি কি করতে যাচ্ছি? 96,000 টাকা লাভ করতে যাচ্ছি। তো আমাকে বাড়তি আর কত একক বিক্রি করতে হবে? 2,000। টোটাল আমরা 10,000 একক বিক্রি করলে আমাদের 96,000 টাকা লাভ হবে। বুঝছি এবার? ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। এটাকেই বলা হয় প্রত্যাশিত বিক্রয়। তাহলে প্রত্যাশিত বিক্রয় সূত্র মুখস্থ করার দরকার আছে? কি না। করবো? না স্যার, কি করবো? সমুচ্চ বিক্রয় সূত্রটার সাথে প্রত্যাশিত মুনাফা যোগ। ভেরি গুড।
তাহলে আমি 7 নম্বরটা না বলি, 7 নম্বরটা দেখি আপনারা বলেন তো 7 নম্বর সূত্রটা কি হবে বলেন। সমচ্ছেদ বিক্রয় এককের সাথে একক প্রতি বিক্রয় মূল্যটা কি বলে এগুলা, কি রে বেদাল্লাহ বলতেছেন কেন? ওখানে তো সমচ্ছেদ বিক্রয় চাইছে, এই জন্য সমচ্ছেদ এককের সাথে একক প্রতি বিক্রয় মূল্য গুণ করছেন। এখানে কি সমচ্ছেদ বিক্রয় চাইছে? না, এখানে তো প্রত্যাশিত বিক্রয় চাইছে। টাকা তাহলে চাই। 6 নম্বরের প্রত্যাশিত বিক্রয় এককের সাথে একক প্রতি বিক্রয় মূল্য গুণ করবেন, ওটা পারবেন, বাদ দেন। আমি ওই যে অল্টারনেটিভ সূত্রটা দেখাই দিচ্ছি। তাহলে যদি প্রত্যাশিত বিক্রয় টাকা চায় কি করব? স্থায়ী ব্যয় এই ব্যয়ের সাথে কি যোগ করব? প্রত্যাশিত মুনাফা। মুনাফা প্রত্যাশিত মুনাফাটা যোগ করব, নিচে দত্তাংশ অনুপাত দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ করে দিব। অনুপাত দিয়ে যখন ভাগ করবেন পার্সেন্ট চিহ্নটা লিখবেন, পার্সেন্ট দিয়ে ভাগ করবেন। অনেক সময় দেখা গেছে 20%, অনেকে 20 দিয়ে ভাগ করে, উত্তর মেলে না। 20% দিয়ে ভাগ করতে হবে, পারবেন? স্যার এবং সমচ্ছেদ বিক্রয় শেষ।